প্রেমের ধূলিঝড় পর্ব 26 থেকে 35। ফিজা সিদ্দিকী। আলমারির এক কোণে শাড়ির ভাঁজে চাপা দেওয়া পুরনো এক ডায়েরি চোখের সামনে পড়তেই ভ্রু কুঁচকে সেটা হতে নিল নন্দিতা। মাকে সে কখনো ডায়েরি লিখতে দেখেনি, আর না বাবার এসবের অভ্যাস আছে। তবে তাদের আলমারিতে এই পুরনো ডায়েরি কিসের? ডায়েরির পাতা ওলট পালট করে দেখতে দেখতে নন্দিতা খেয়াল করল ডায়েরির মাঝের দিকে পুরোটা ফাঁকা। এরপর শেষের কয়েকটা পাতায় গুটি কয়েক অক্ষরে কিছু লেখা। কৌতূহলে হোক বা প্রয়োজনে ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে নিল সে। অতঃপর খুব বেশি দেরি না করে দুটো ট্রলি ভর্তি করে ফেলল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসে। গোধূলির আলো নিভেছে অনেকক্ষণ হলো। চারিদিকে শুধু আঁধারি কালিমা। আজকের রাতটা একটু বেশি অন্ধকারাচ্ছন্ন, অমাবস্যা বোধ হয়। ফুটফুটে কালো রাত কি যেন এক অশনি সংকেত দিচ্ছে। তুহিনা বেগম নন্দিতার দুই গাল ধরে সস্নেহে চুমু খান তার ললাটে। চোখ তার অশ্রুসিক্ত। বিদায় বেলা এত কঠিন কেন হয়? মায়ের পর এই মানুষটাকেই নন্দিতা মা হিসেবে মেনেছে। আজ যেন তার মনে হচ্ছে মায়ের ঘর থেকে বিদায় নিচ্ছে। সত্যিই তো মায়ের ঘর এটা। গুইয়ে উপরতলায় তো থাকতো মা। শাসাতে শাসাতে নিচতলা অবধি এসে সেই এক হুঙ্কার ছাড়ত। নন্দিতা তখন ভালো মেয়ের মতো চুপচাপ মাথা নিচু করে ফেলত। আর একটু চোখের আড়াল হলেই দাপিয়ে বেড়াতো 2 তলা পুরোটা। তাদের সি অফ করতে নিচে নেমে এসেছে সবাই। তুলা মায়ের পাশে দাঁড়িয়েই হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। বাইরের দেশের বাচ্চারা অল্প বয়স থেকেই হয়ে ওঠে স্বাবলম্বী। অহেতুক মা বাবার কোলে চড়ে ঘুরে বেড়ানো হোক বা গেলে তুলে খাইয়ে দেওয়া, এর কোনোটাই তাদের দেওয়া হয় না। বরং খুব অল্প বয়স থেকেই হাতে তুলে খেতে শেখানো হয়। শেখানো হয় সুইমিং সহ আরো নানান অ্যাক্টিভিটিস। প্রীতি আন্টি আমাকে তসতসে চুমু দেবে না? গাড়িতে উঠতে যাচ্ছিল নন্দিতা। তুলার কথা শুনে আচমকাই মন ভারী হয়ে পড়ে তার। সাথে ফিক করে হেসেও দেয় তার কথার ধরন দেখে। হাসে বাকি সবাইও। তসতসে শব্দটা মূলত নন্দিতার কাছ থেকেই শিখেছে সে। চুমু খাবার আগে 2 হাত বাড়িয়ে তাকে কাছে ডাকতে গিয়ে বলতো, আসো তো সোনা, কয়েকটা তসতসে চুমু খাই। তুলার সামনে পা ভাঁজ করে বসল নন্দিতা। অতঃপর তার সারা মুখে অজস্র চুমু খেতে খেতে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, ভীষণ মিস করব আমার তুলার সোনাকে। দিনের ধু উত্তাপ ছড়ানো বাতাসে শীতলতা ভর করেছে। তাপমাত্রা কমে বাতাসের দাপটে প্রশান্তির ছায়া নেমেছে। জনজীবন যেন ঠিক এই ক্ষণেরই অপেক্ষায় ছিল। গোটা দিনের গাজ্জলা গরমের তাপদাহ শরীর ঝলসে দেওয়ার পর আধারির রাতের উন্মাতাল বাতাসেই শীতল দাপট শৈত্যপ্রবাহের চেয়ে কম নয়। মন জুড়ায়, শরীরে প্রশান্তি ডেকে আনে। নন্দিতা চোখ বুজে গাড়ির জানালামুখী হয়ে বসে আছে। পাশেই ড্রাইভিং সিটে বসে তুর্জয়। আর চোখে পরখ করছে নন্দিতাকে। বেখেয়ালি নন্দিতা আজ মায়ের একটা সাদা শাড়ি পরেছে। বাবার পছন্দের রং বলে বেশ কয়েকটা শাড়ি রয়েছে তার এই রঙে। খোলা জানালা দিয়ে ধেয়ে আসা বাতাসের দাপটে এলোমেলো শাড়ির আঁচল। উন্মুক্ত কোমরের অংশ। তুর্জয়ে ঠোঁট কামড়ে হাসে। অতঃপর ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সাবধানে বাম হাত এনে রাখে নন্দিতার কোমরের কাছে। অতঃপর বড্ড ধীর গতিতে 1 আঙুল 2 আঙুল করে ছুঁয়ে যায় উন্মুক্ত কোমর। আচমকা আক্রমণে শিউরে ওঠে নন্দিতা। তুর্জয় ততক্ষণে পুরোদমে আঁকড়ে ধরেছে তার কোমর। লজ্জায় হাঁসফাঁস করতে করতে নন্দিতা অহেতুক ছোটাছুটি করার চেষ্টা চালাচ্ছে। তা দেখে মুচকি হেসে তুর্জয় বলে, শুধু শুধু এখানে এনার্জি ওয়েস্ট করে লাভ নেই, রাতের জন্য বাঁচিয়ে রাখুন ম্যাডাম। পুরো রাত কিন্তু পড়ে আছে এখনো। নন্দিতার রাগী চোখে তুর্জয়ের দিকে তাকায়। তুর্জয় ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে এক হাতে হ্যাচকা টান দিয়ে নন্দিতাকে টেনে নেয় বুকের উপর। নন্দিতা চোখ বড় বড় করে তুর্জয়ের দিকে তাকালে বাম হাতে নন্দিতার কোমর আলতো করে আঁকড়ে ধরে মুচকি হেসে তুর্জয় বলে, চুপচাপ আমার হার্টবিট শুনুন। দে ওয়ান্ট টু সে সামথিং। নন্দিতা অস্থিরচিত্তে তুর্জয়কে ছাড়াতে ছাড়াতে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, গাড়ি চালানোর সময় একদম এসব নয়। ওদিকে ফোকাস করুন। তাহলে গাড়িটা থামিয়ে দিই এখন। কারণ এখন বউকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করছে আমার। গাড়ি তো পরেও চালানো যাবে। দেখি আসুন তো। তুর্জয়ের শক্ত বাহুবন্ধনী থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে নন্দিতা করুণ কণ্ঠে বলে ওঠে, উফ, গাড়ি চালাতে চালাতে কিসব করছেন বলুন তো। ওদিকে ফোকাস করুন না। যে কোনো সময় সর্বনাশ হয়ে যেতে পারে। সর্বনাশ তো হয়েছে। আপনি আমার বিরাট সর্বনাশ করে দিয়েছেন। তুর্জয়ের আফসোসের সুরে বলা কথা শুনে নন্দিতা চোখ তুলে তাকায়। সন্ধিহান কণ্ঠে বলে, মানে? তুর্জয় তার স্বভাবসুলভ ঠোঁট কামড়ে হাসে। অতঃপর নন্দিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, এমন রূপে ধরা দিয়েছেন অথচ আমি আপনার সাজগোজ নষ্ট করার সুযোগ পাচ্ছি না একটু। হে কি অন্যায় নয়? আর আর আপনার শাড়ির আঁচল সরে গিয়ে কিছুমিছু দেখা যাচ্ছে। গাড়ি চালানোতে ফোকাস থাকে কিভাবে আর? লজ্জায় বনে যায় নন্দিতা। পাথরের মূর্তির মতো ফালফাল করে কয়েক মুহূর্ত তুর্জয়ের দিকে তাকিয়ে সরাসরি আছড়ে পড়ে তারই বুকে।
লজ্জায় হাঁসফাঁস করতে করতে এক হাতে টেনে তুলে নেয় বেখেয়ালিতে আলগা হয়ে পড়া আঁচল। মিসেস দুর্জয়। ডাকটা কেমন যেন বুকে গিয়ে লাগলো নন্দিতার। এই নামে ডাকতে গিয়ে দুর্জয়ের হার্টবিট ফাস্ট হলো কি বোধহয় হলো। সে তো স্পষ্ট কান পেতে শুনল। ইস, কি গভীর আদুরে একদম। একটা নামে এতটুকু আদর মিশিয়ে ডাকতে পারে বুঝি কেউ? মিসেস দুর্জয়, শুনছেন? আবারও ডেকে উঠল দুর্জয়। হোম, ক্যান আই কিস অন ইউর নেক? ইস, কি আদুরে আবদার। আচ্ছা, সব স্বামীদের আবদারই কি এমন লাগে? নাকি দুর্জয়ের কথা, তার কণ্ঠ, তার বাচনভঙ্গিতে আলাদা এক মাদকতার ছোঁয়া রয়েছে, যা মাদকাসক্তের মতো মাতাল মাতাল করে ফেলে তাকে? চিন্তা, চেতনালোপ পেয়ে তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করার তীব্র স্বাদ জাগে। নেশায় বুধ হওয়ার পর মানুষ যেমন নেশাগ্রস্ত, অবসাদগ্রস্ত আচরণ করে, ঠিক তেমনি মনে হয় নিজেকে নন্দিতার। তবে পরিস্থিতি বিবেচনা করে কিছু একটা চিন্তা করল সে। অতঃপর খানিকটা রুক্ষ কণ্ঠে বলে, গাড়ি চালাতে চালাতে কোনো আবদার নয়, আগে ঠিকমতো ড্রাইভ করে বাড়িতে ফিরুন। কথাটুকু শেষ করে নন্দিতা খানিকটা উঁচু হয়ে চট করে চুমু খায় দুর্জয়ের বুকের খোলা অংশে। ধূসর রঙের ফর্মাল শার্টে তার শ্যামলা বরণ ত্বক ভীষণ রকম মানিয়েছে। বুকের কাছের খুলে রাখা দুইটা বোতাম থেকে উকি দিচ্ছে তার পুরুষালী লোমশ বুক। নন্দিতা চট করে কাজটা সেরে আগের মতো মাথা রাখে তার বুকে, যেন এইমাত্র কিছুই ঘটায়নি সে। একেবারে নিষ্পাপ একটা চেহারা নিয়ে দুর্জয়ের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল সে। ঠোঁটের কোণে তার ক্ষীণ হাসি। দুর্জয় ভ্যাবাচাকা খেয়ে যায় প্রাথমিকভাবে। নন্দিতা নিজে থেকে এমন একটা কাজ করে বসবে এটা তার ধারণাতেই ছিল না। ঘটনা প্রবাহ বুঝতে পেরে শব্দ করে হেসে ওঠে সে। লজ্জায় নন্দিতার মরি মরি অবস্থা এবার। ঝোঁকের বশে করে ফেলা তার এই কাজের জন্য না জানি কতটুকু লজ্জা দেবে তাকে এই অসভ্য লোকটা। তবে দুর্জয় সেসব নিয়ে কিছু না বলে উল্টে দুই হাত স্টিয়ারিংয়ের উপর রেখে গাড়ির স্পিড বাড়াতে বাড়াতে বলে, আজ আপনি শেষ, মিসেস দুর্জয় আহসান। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শহর জীবনে অভ্যস্ত মানুষজনের কাছে রাত শব্দটার গভীরতা অনেকটা ধোঁয়াশার মতো। দাম্ভিকতার প্রতীকী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু সাদা বাল্ব সমন্বিত ল্যাম্পপোস্টের আলোয় পুরো পথঘাট দিনের আলোর মতো স্পষ্ট। রাস্তা দিয়ে শাঁসশাঁস শব্দে ধেয়ে চলা গরুর শব্দে নীরবতা বিলুপ্ত। ফুটপাত ধরে হেঁটে চলা অগণিত যাত্রীদের পদচারণে রাত শব্দটার মর্মার্থ সঠিকভাবে বোঝা দেয়। রাত মানেই নিঝুম ঘন অন্ধকার, কোথাও দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকা ডাক, হঠাৎ করে ধেয়ে আসা গা ছমছমে এক ভাব, সেসব শহর জীবনে কই। এই যান্ত্রিক জীবনে মানুষগুলো দিন দিন রোবটিক হয়ে যাচ্ছে। পাড়াপড়শি তো দূর, পাশাপাশি দরজায় অবস্থিত মানুষদের মধ্যেই সখ্যতা নেই। নেই কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। দিন থেকে রাত, রাত থেকে দিন শুধু যন্ত্রের মতো নিয়মমাফিক রুটিনে চলতেই থাকে। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করল দুর্জয়। গাড়ির সামনের হলদেটে আলোর দুটো হেডলাইট নিভল এতক্ষণে। নন্দিতা ঘুমে কাদা ততক্ষণে। ডাকবে না করেও দুর্জয় আলতো হাতে বুক থেকে ডেকে তুলল তাকে। আজকাল একটুতেই ঘুম ভোর করে তার চোখ জুড়ে। ক্লান্ত লাগে শরীর। কি জানি আর কতদিন সে সবকিছু দুর্জয়ের থেকে লুকিয়ে রাখতে পারবে। একদিন না একদিন তো ধরা পড়তেই হবে। আর সেদিন দুর্জয় কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? খুব রেগে যাবে, নাকি শক্ত করে বুকের মাঝে তাকে চেপে ধরে বলবে, কোথাও যেতে দেব না তোমাকে। এত বোকা কেন তুমি? আমার মৃত্যু নিজের নামে লিখে নিতে গিয়ে একবারও ভাবলেন না আমার কথা? নন্দিতা কি তখন হাসবে? মুচকি হাসবে, নাকি তার হাসিতে থাকবে প্রশান্তির ঢেউ? ভাবনার সুতো ছিঁড়ে বের হলেই বাস্তবতাকে বড্ড কঠোর লাগে তার। ভয়ে ভয়ে থাকে সবসময়। না জানি কোন মুহূর্তে তার সব সত্যি ফাঁস হয়ে যায়। লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে জানালার কাছে নক করে দুর্জয়। কখন যে সে গাড়ি থেকে বের হয়ে লাগেজও নামিয়ে ফেলেছে, টেরি পায়নি নন্দিতা। অতঃপর ফাঁপা এক দীর্ঘশ্বাস ফেলে দরজা খুঁজে বেরিয়ে আসে সে। ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখে শীতল এক হাসি। অনেকগুলো দিন বাদে নিজের পরিচিত বিছানা পেয়ে চোখে লেপ্টে থাকা ঘুমটা আরো জাকালোভাবে চাপতে ধরে থাকে। রুমে ঢুকেই চট করে শুয়ে পড়ে সে বেডে। দুর্জয় আর চোখে সেদিকে তাকিয়ে লাগেজগুলো টেনে রাখে ঘরের এক কোণে। এরপর নন্দিতাকে চেঞ্জ হওয়ার তাড়া দিয়ে নিজে চলে যায় ওয়াশরুমে। লম্বা একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে নন্দিতাকে আগের অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলে দুর্জয়। আলতো হেসে নন্দিতাকে ঠিক করে শুয়ে দেয় বিছানায়। অতঃপর রুমের লাইট অফ করে নিজেও এসে শুয়ে পড়ে নন্দিতার পাশে। দুই হাতে নন্দিতার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিতেই শরীরে শীতল হাতের ছোঁয়া পেয়ে নড়েচড়ে ওঠে নন্দিতা। ঘুমের ঘোরে নিজেও আরো খানিকটা সরে যায় দুর্জয়ের দিকে। দুর্জয় তৎক্ষণাৎ মুখ ডোবায় নন্দিতার উন্মুক্ত গলার ভাঁজে। সেখানে নাক খুঁজতে খুঁজতে আলতো কণ্ঠে বলে ওঠে, দিন দিন বড্ড চালাক হয়ে যাচ্ছ তুমি। শাস্তি পাওয়ার ভয় এমন আগেভাগেই ঘুমিয়ে পড়লে। নট ফেয়ার।
দুর্জয়ের বান্ত খোঁচা খোঁচা দাড়ি নন্দিতার গালে গলায় সুরসুরি দিচ্ছে রীতিমতো। ঘুমের ঘোরে দুর্জয়কে সরিয়ে উল্টোপিঠ ফিরতে গেলে বাদ সাথে দুর্জয় মুখ তুলে তাকায় নন্দিতার বিরক্তিমাখা ঘুমন্ত মুখের দিকে। এরপর আচমকাই ঠোঁট ডোবায় নন্দিতার ঠোঁটে। একটা, দুইটা, তিনটা চুমু খেতে খেতে আচমকা নিজের শক্ত সামর্থ্য প্রশস্ত পুরুষালী ঠোঁট চেপে ধরে নন্দিতার কোমল ঠোঁটে। অতঃপর সেভাবেই দুই হাতে আগলে তাকে তুলে আনে বুকের উপর। গভীর ঘুমে নিমগ্ন নন্দিতা আচমকা নিঃশ্বাস নিতে না পেরে চোখ খুলে তাকায়। শূন্য মস্তিষ্কে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। অতঃপর ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই দুর্জয় আলতোভাবে ছেড়ে দেয় নন্দিতার ঠোঁট। ছাড়া পেয়ে জোরে হাঁপাতে হাঁপাতে দুর্জয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকালে ঠোঁট কামড়ে হাসে দুর্জয়। রাগে পুরো শরীর জুড়ে জ্বালাময়ী এক অনুভূতি টের পায় নন্দিতা। দাঁতে দাঁত চেপে সেই অনুভূতি হজম করে চুপচাপ শুয়ে পড়ে দুর্জয়ের দিকে পিঠ করে। দুর্জয় বোকার মতো হা করে তাকিয়ে রইল নন্দিতার দিকে। অতঃপর চটজলদি পিছন থেকে বাম হাত রাখল নন্দিতার কোমরে। সাথে সাথে নিজের দিকে টেনে নিয়ে মুখ ডোবালো নন্দিতার ঘাড়ে। নন্দিতা সরে আসার চেষ্টা করলে আরো চেপে আঁকড়ে ধরল তাকে। অতঃপর গলায় মুখ ডোবানো অবস্থায় মিনিমিনিয়ে বলল, সরি। নন্দিতা কোনো প্রত্যুত্তর না করলেও বন্ধ করে দিল ছটফট। অভিমানের পাথর গলতে দেখে দুর্জয় বাঁকা হাসল। নরম গলায় বলল, তোমার উচিত হয়নি একদম আমার জীবনে আসা। এভাবে আমার এত কাছাকাছি এসে আমাকে দখল করে নেওয়া তো আরো উচিত হয়নি। অন্য কারোর আসার কথা ছিল নাকি? আপনার ওই ফিমেল কলিগটার। নন্দিতার কণ্ঠে ভেসে ওঠা তীব্র ঝাঁজ স্পষ্ট টের পায় দুর্জয়। তাই তো আরো খানিকটা রাগিয়ে দিতে ঠোঁটের কোণে বাঁকা হাসিটা বজায় রেখে নির্লিপ্ততার কণ্ঠে বলে ওঠে, ড্যাম হট কিন্তু মেয়েটা, পুরোই আগুন সুন্দরী। ঠোঁটে লাল লিপস্টিক, ব্ল্যাক গাউন পরে কনফিডেন্সের সাথে যখন আসামির দিকে তাকায়। আসামি নির্দোষ হলেও দোষ মেনে নিতে বাধ্য। ডিফেন্স লয়ারও কেস হেরে যেতে বাধ্য। এমন একটা মেয়ে পাশে থাকলেই গরম লাগা দুই কাঠি বেড়ে যায়। নন্দিতা কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঘাড় ঘুরিয়ে একবার দুর্জয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। অতঃপর সরাসরি উঠে চলে গেল ওয়াশরুমে। দুর্জয় বোকার মতো ফালফাল করে তাকিয়ে রইল শুধু ওয়াশরুমের দরজার দিকে। ব্যাপারটা কি ঘটল সবটুকু যেন মাথার উপর দিয়ে গেল তার। নন্দিতার তো প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল। দুই চারটা কিল খুশি দিয়ে তার 12টা বাজানোর কথা ছিল। মেরে দ্বিতীয়বারের মতো মাথা ফাটিয়ে দিলেও খুব একটা অবাক হতো না সে। কিন্তু তার এভাবে নীরব থাকা অস্থির করে তুলছে দুর্জয়কে। ওয়াশরুমের দরজার বাইরে পায়চারি করছে দুর্জয়। সেই কখন যে ভেতরে গেল নন্দিতা, বের হওয়ার নাম নেই। এদিকে অস্থিরতা বাড়তে থাকছে গুফ ভেতরে। এ কেমন আচরণ? এমন শান্তভাবে সব কথা মেনে নেওয়ার কোনো মানে আছে নাকি? পরনারীর প্রশংসা করার সুবাদে দুই চারটা হাড্ডি ভেঙে দিত তার, নাহ মাথাটা ধরে দেয়ালে ঠুকে দিত, নয়তো গলাটা চেপে ধরে শাসন করত। কিন্তু এমন চুপচাপ মেনে নেবে কেন? এটা কি অন্যায় নয়, অবিচার নয় তার প্রতি? ওয়াশরুম থেকে বের হতে গিয়ে নন্দিতা আচমকা দুর্জয়কে আবিষ্কার করল নিজের মুখোমুখি। খুব বেশি বিচলিত না হয়ে পাশ কাটিয়ে চলে যেতে গেলে খপ করে তার ডান হাত পাকড়াও করল দুর্জয়। নিজের দিকে ঘুরিয়ে একদম কাছাকাছি টেনে আনল তাকে। অন্ধকার ঘরের হাঁটো করে খোলা জানালা দিয়ে দূরের ল্যাম্পপোস্ট থেকে ভেসে আসা আলোয় নন্দিতার গোলগাল মুখটা আরো বেশি আকর্ষণীয় লাগছে যেন। দুর্জয় মোহনীয় দৃষ্টিতে সেদিকে তাকালো নির্নিমেষ। ডান হাত উঠিয়ে উঁচু করল নন্দিতার নিচু হয়ে থাকা ললাট। দৃষ্টি মেলল সরাসরি তার চোখের দিকে। অতঃপর কোমল কণ্ঠে বলে উঠল, রাগ হয়েছে? নন্দিতা নিজেকে দুর্জয়ের বাহুবন্ধনী থেকে ছাড়িয়ে বড্ড স্বাভাবিক কণ্ঠে বলল, কেন হবে? এই তোমার পাশে শুয়ে তোমার গলায় মুখ ডুবিয়ে আমি অন্য এক নারীর প্রশংসা করলাম। যাকে এত খুঁটিয়ে দেখতে পারেন, যাকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করেন, তার রূপের বর্ণনা করবেন, এটাই তো স্বাভাবিক। দুর্জয় তার স্বভাবসুলভ বাঁকা হেসে নন্দিতাকে জড়িয়ে ধরল পিছন থেকে। আলুথালু হয়ে পিঠে পড়ে থাকা চুলগুলো একপাশে সরিয়ে থুতনি রাখল তার কাঁধে। দুর্জয়ের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে নন্দিতার গালে, গলায়। শিহরণে নিঃশ্বাস দ্রুতগামী হচ্ছে তারও। অথচ দুর্জয় তার দুই হাত নন্দিতার হাতের উপর চেপে ধরে আছে কোমরের কাছে। সরে যাওয়ার কোনো উপায় নেই। উপরন্তু বেপরোয়া দুর্জয় ইচ্ছেকৃত নিজের গরম নিঃশ্বাস জোরে জোরে ফেলছে তার কাঁধে। নন্দিতা কিছু বলতে যাবে তার আগেই তার কানের কাছে মুখ এগিয়ে আনে দুর্জয়। ফিসফিস করে বলে, তোমার কোমরের ডান পাশে বাকের ঠিক 3 আঙুল নিচে অবস্থিত লালচে রঙের তিলটা আমার বেশ পছন্দের। ক্যান আই কিস? অদ্ভুত দৃষ্টিতে নন্দিতাকে তাকাতে দেখে ঠোঁট কামড়ে হাসে দুর্জয়। আগের মতো একই ভঙ্গিমায় বলে ওঠে, তোমার শরীরের প্রতিটা বাঁক, প্রতিটা ছোট ছোট চিহ্ন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এতটাই মুখস্থ। বিগত কয়েকদিন ধরেই ভীষণ রকম ব্যস্ততায় দিন পার করছে দুর্জয়।
ঘুম থেকে উঠেই কোনোরকম রেডি হয়ে ল ফার্মের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর লেট নাইট করে বাড়ি ফিরে কোনো ক্রমে খাওয়া শেষ করে ঘুম, এটুকুর মধ্যেই যেন সীমাবদ্ধ হয়ে পড়েছে তার জীবন। নন্দিতা মাঝে মাঝে আচোখে খেয়াল করে দুর্জয়কে। বাড়ি থেকে ফেরার পর থেকেই কেমন যেন অন্যরকম এক সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করছে সে দুর্জয়ের মধ্যে। মাঝে মাঝে তো ঠিকমতো চোখের দেখাটুকুও মেলে না তার। নন্দিতা ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে পড়েছে। অসুস্থতার কারণে আজকাল নন্দিতারও ঘুম হয় বেশি। অনেক সময় রাতেও দেখা মেলে না তার। দূরত্বটা দুজনের মাঝে এতটুকু আঁটোসাঁটো হয়ে বসেছে যে অভিমান বাড়তে বাড়তে পাহাড় সমান। নন্দিতা অপেক্ষা করতে করতে জেগে থাকতে পারে না আর, অগত্যা ঘুমে ঢুলে পড়ে। অপরদিকে দুর্জয় গোটা দিনের অক্লান্ত পরিশ্রম শেষে বাড়ি ফিরে নন্দিতাকে নিজের মতো ঘুমে কাঁদা দেখে অভিমানে বুক ফুলে ফেপে ওঠে। কেউ অপেক্ষা করুক, মাঝে মাঝে না খেয়ে বসে থাকুক। অপেক্ষা করতে করতে রেগে ফুঁসে উঠে শুনিয়ে দিক কয়েকটা করা কথা। শাসন করে বলুক, এত অপেক্ষা করায় কেউ? কাল থেকে তাড়াতাড়ি না ফিরলে দরকার বাইরে থাকবে সারা রাত। পুরুষ মানুষের চাহিদা বোধ হয় এটুকুই। স্ত্রীর রাগ, অভিমান, ভালোবাসা সবটুকু উপর আধিপত্য থাকুক শুধু তার। তাই তো নন্দিতাকে রোজ এভাবে নির্লিপ্ততা দেখে বুকে ভাঙন ধরে তার। মনে হয় এই বুঝি হারিয়ে ফেলল সবকিছু। অথচ কিছু মাস আগেও তার কোনো ভয় ছিল না, ছিল না কোনো পিছুটান। জীবনটাকে লম্বা একটা রেস আর নিজেকে প্রতিযোগী হিসেবে একের পর এক জটিল কেস নিয়ে দুই হাতে খেলেছে সে। অথচ আজ ভয় হচ্ছে তার। সামান্য একটা কেসের ডেট যত এগিয়ে আসছে ততই অজানা এক ভয়ে চারপাশ থেকে ঘিরে ধরছে যেন তাকে। দুজনের মাঝে তৈরি হওয়া দূরত্বটাই বোধহয় অনেকাংশে দায়ী এক্ষেত্রে। কিন্তু আজীবন নারীর সঙ্গ থেকে দূরে থাকা দুর্জয়ের পক্ষে এই দূরত্ব ঘোচানোর কাজটা মোটেও সহজ নয়। যেন বিশাল এক সমুদ্রের মাঝে কেউ চার হাত পা বেঁধে ফেলে দিয়েছে তাকে। হাজার চাইলেও সাঁতরাতে পারছে না উতরাতে এই পরিস্থিতি থেকে। সকাল থেকেই কাজে বেশ অমনোযোগী দুর্জয়। আনসার সাহেব কাজের ফাঁকে ফাঁকে দুর্জয়কে পরখ করছেন। কেমন যেন অস্থির, চিন্তাগ্রস্ত, অসংলগ্ন লাগছে তাকে। অস্থিরতায় কাগজপত্র এলোমেলো করে বসে আছে এই মুহূর্তে তার অপর পাশে। বাম হাত মাথায় এক দিয়ে চোখ বন্ধ করে বেশ নিমগ্ন হয়ে চিন্তা করছে কিছু। আনসার সাহেব নিজেও খানিকটা বিচলিত হলেন দুর্জয়কে এমন অবস্থায় দেখে। টেবিলের উপরে রাখা পানির গ্লাসটা আস্তে করে দুর্জয়ের দিকে এগিয়ে খানিকটা গলা কাশলেন। অতঃপর চিন্তিত কণ্ঠে বললেন, স্যার, আপনি কি শিকদারের কেসটা নিয়ে ভাবছেন? এই কেসটা নিয়ে আপনি প্রচুর স্টাডি করেছেন, এটা আপনি জিতবেন। কেসের গোটা ফাইলটা উধাও আনসার। আনসার চমকে তাকায় দুর্জয়ের দিকে। কাপা কাপা কণ্ঠে বলে, কি বলছেন স্যার এগুলো? তুমি ঠিকই শুনেছ। ফাইলটা আমি বড্ড সাবধানে রাখতে গিয়ে সবচেয়ে বেশি অসাবধান কাজটা করে ফেলেছি। এক্সট্রা কোনো ফটোকপি নেই। দুর্জয় না সূচক মাথা নাড়াতেই খানিকটা করুণ সুরে আনসার বলে, এখন কি হবে স্যার? অপোনেন্ট দল তো ফাইট না করেই জিতে গেল। আপনার সাথে এমন শত্রুতা কে করল? রাগে দুর্জয়ের শরীর জ্বলছে। শরীরের প্রতিটা রোমকূপ পর্যন্ত জ্বলে উঠছে বিশ্রীভাবে। দপ দপ করে জ্বালাময়ী এক রক্তক্ষরণ ধরেছে মাথার প্রতিটা নিউরনে। আনসারের চোখে চোখ রেখে দুর্জয় শীতল কণ্ঠে বলে, আমি জানি এই কাজটা কার। তৎক্ষণাৎ আনসারের মুখ রক্তশূন্য হয়ে পড়ে। কপালে জমতে শুরু করে বিন্দু বিন্দু আকারে ঘাম। পকেট হাতড়িয়ে রুমাল খুঁজতে গিয়ে ব্যর্থ আনসার আর চোখে একবার দুর্জয়ের দিকে তাকায়। তার দৃষ্টির রাগের গভীরতা মাপতে গিয়ে খেই হারিয়ে ফেলল তৎক্ষণাৎ। নন্দিতা আমার সাথে এমন বেইমানি কেন করলো বলো তো আনসার? কি এমন উদ্দেশ্য থাকতে পারে এর পিছনে? আনসার চমকপ্রদ হাসল। কণ্ঠে একরাশ অসহায়ত্ব ঢেলে মলিনভাবে বলল, মেয়েটাকে আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলেছিলেন স্যার। হয়তো সে আপনার শত্রুপক্ষের লোক। আপনাকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই এসেছিল। এই মেয়ের। আনসার আরো কিছু বলতে যাবে, তার আগে তার দিকে শান্ত চোখে তাকালো দুর্জয়। কণ্ঠে যথার্থ গম্ভীর্যতা টেনে শীতল কণ্ঠে বলল, আমার স্ত্রীকে এই মেয়ে বলার অধিকার আমি কাউকে দিইনি। সম্মানের সাথে নেবে তার নাম। আনসার চোখ নামিয়ে ফেলে অপরাধী কণ্ঠে বলে, সরি স্যার, কিন্তু যে মানুষটা আপনাকে এত বড় বিপদের মুখে ঠেলে দিল, আপনি এখনো তাকে প্রোটেক্ট করছেন। দুর্জয় হাসল। ঠোঁট বাঁকানো সেই হাসি খুব কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই। আনসার এক দৃষ্টিতে তাকিয়ে রইল দুর্জয়ের দিকে। দুর্জয় টেবিলের একপাশে পড়ে থাকা গাড়ির ছবিটা হাতের মুঠোয় ভরল। অতঃপর চেয়ার ছেড়ে উঠতে উঠতে কণ্ঠ খাদে ফেলে বলল, নিজের বিশুদ্ধতম অনুভূতিটুকু উৎসর্গ করা মানুষটাকে অশুদ্ধ হতে দিই কিভাবে? এ যে আমার অনুভূতিতে কলঙ্ক লেপটে যাওয়ার মতো। শহরের পিছালার রাস্তা ধরে দুর্জয়ের গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে। নির্দিষ্ট সময়ের থেকে বেশ অনেকটা সময় আগেই বেরিয়েছে আজ সে। মনের মধ্যে দাপিয়ে বেরানো অস্থিরতা যেন এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছে না তাকে।
গাড়ি এক সাইডে পার্ক করে দুর্জয় সবেমাত্র মাথা এলিয়ে দিয়েছে সিটে। এমন সময় আনসারের কল পেয়ে এলোমেলো হাতে রিসিভ করে। বিধ্বস্ত কণ্ঠে বলে, এই মুহূর্তে আমাকে আর কল দিও না, একা থাকতে চাই আমি খানিকটা সময় নীরবতা পালন করে অস্থির কণ্ঠে আনসার বলল, ব্লু টোকাই কফি রোস্টার্স এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে চমকপ্রদ জিনিস অপেক্ষা করছে, আপনি তাড়াতাড়ি আসুন। ঘড়িতে তখন সবেমাত্র 7:30। সময়টুকু সে নন্দিতাকে দিতে চেয়েছিল। বিগত কয়েকদিনের জমতে থাকা অভিমান, তার মনে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চেয়েছিল। কেন যেন তার এখনো বিশ্বাস হচ্ছে না এমন একটা কাজ নন্দিতার দ্বারা সম্ভব। কিন্তু এই ফাইলের ব্যাপারে নন্দিতা, আনসার আর সে ছাড়া আর কারোর জানার কথা নয়। চুরি হওয়ার ভয়েই তো ফাইলটা ফার্ম থেকে সরিয়ে নিজের ঘরে এনে রেখেছিল। তাদের নিজেদের ফ্ল্যাটের রাখা জিনিস এদিক সেদিকে হলে সেই দায়িত্ব এসে পড়ে একমাত্র নন্দিতার দিকে। কিন্তু মস্তিষ্ক যতই যুক্তি তর্ক দাঁড় করাক না কেন, তার মন বলছে নন্দিতা এমন একটা কাজ করতে পারে না। আর যাই হোক, তার পিছে তারই ক্ষতি সাধন করতে তার শত্রুপক্ষের সাথে হাত মেলানোর মতো জঘন্য কাজ নন্দিতার দ্বারা সম্ভব নয়। সন্ধ্যায় ঝকমকে নিয়ন আলোর মাঝে দাম্ভিকতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে ব্লু টোকাই কফি রোস্টার্স নামে কফি স্পটে ক্লায়েন্ট মিটিংয়ের জন্য বেশ কয়েকবার আসা হয়েছে তার এখানে। শহরের রাস্তায় মাথা উঁচিয়ে দাঁড়ানো এই কফি শপের চারপাশে সব গাছগাছালির সমাহার এটাকে একটা রয়্যাল, এলিগ্যান্ট ভাইব এনে দেয়। কাচের স্বচ্ছ আবরণীতে ঘেরা কফি শপের কৃত্রিম শীততাপ নিয়ন্ত্রিত মহলের মধ্যে থেকে বাইরের শীতল সবুজাব পরিবেশের সাথে গরম কফির কাপে চুমুক সন্ধ্যাকে আরও খানিকটা জমকালো করে তোলে। এই কারণেই এই কফি স্পটটা বিশেষভাবে পছন্দ দুর্জয়ের। আনসারকে বাইরে তার জন্য অপেক্ষা করতে দেখে ভ্রু কুঁচকে সেদিকে এগিয়ে যায় দুর্জয়। তারা দেওয়া কণ্ঠে বলে, এই অসময়ে এখানে কেন ডেকেছ? আমার আজ বাড়ি ফেরার তাড়া ছিল। যার জন্য আপনি বাড়ি ফিরতে তারা দেখাচ্ছেন, তিনি তো কফি শপের ভেতর অন্য কারোর সঙ্গে হাতে হাত রেখে। দুর্জয়ের রাগী দৃষ্টির দিকে তাকিয়ে বাকিটুকু বলার আর সাহস পেল না আনসার। নিভে আসা কণ্ঠের সামনের দিকে ইশারা করে বলল, ভেতরেই আছে। দুর্জয় আর ক্ষণকাল অপেক্ষা না করে দ্রুত পায়ে এগিয়ে গেল কফি শপের ভেতর। এসির শীতল বাতাসে আজ যেন শরীর হিম হয়ে আসছে তার। কাঁপুনি ধরে যাচ্ছে শরীরের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে। পা দুইটা বরফ সম ভারী হয়ে আঁকড়ে ধরছে ভূমি। এগুনোর সহজ কুলিয়ে উঠতে পারছে না। মনে প্রাণে চাইছে আনসারের কথাগুলো মিথ্যা হোক তার সব সন্দেহ। ধ্বংস হয়ে যাক সে, ধুলোয় মিশে যাক সবকিছু, তবুও মৃত্যুর পরও মানুষটা শুধু তার থাকুক। যে মাথা তার বুকে আশ্রয় খুঁজেছে সে অন্য কোথাও শান্তি খুঁজে না পাক এক মুহূর্তের জন্য। চলতে থাকা কদম থেমে গেল দুর্জয়ের। থেমে গেল ফ্লোরের সাথে ঘর্ষণরত বুটের শব্দ। তার থেকে কয়েক হাত দূরত্বে কোনার একটা টেবিলে তার মুখোমুখি বসে আছে নন্দিতা। অপর পাশের মানুষটার মুখ দেখা না গেলেও সেটা যে একজন পুরুষ মানুষ এটুকু স্পষ্ট। ব্ল্যাক হুডি পরা, মাথা পর্যন্ত ঢাকা সেই মানুষটা নিজের হাতে ধরে রেখেছে নন্দিতার হাত। নন্দিতা মাথা নিচু করে ব্যস্ত তার সাথে কথা বলতে। এটুকু দৃশ্য দেখেই দুর্জয়ের বুক খামুচি দিয়ে উঠল। তীব্র বুকে ব্যথা নিয়ে দুই হাতে চেপে ধরল তার বুক। এই বুঝি তার হার্ট অ্যাটাক হবে? এই দৃশ্যটুকু এত ভয়ঙ্কর কেন? ভেতরের সব শিরা উপশিরায় তীব্র যন্ত্রণা টের পেল সে। হৃদয়ের অস্বাভাবিক গতিবিধিতে আচমকা হাঁটু মুড়ে বসে পড়ে সে। বুকে চেপে রাখা দুই হাত আরো জোরালোভাবে আঁকড়ে ধরে বুকের সাথে। গাল হা করে নিঃশ্বাস নিতে নিতে আরো একবার তাকায় সে সামনে। নন্দিতা সহ আরো বেশ কিছু মানুষের চোখ তখন তার দিকে। ভয়ে নন্দিতার মুখ রক্তশূন্য। নন্দিতাকে এমন অবস্থায় দেখে বেশ হাসি পেল দুর্জয়ের। সাথে সাহস পেল মনে। জোরে একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। এগিয়ে গেল নির্দিষ্ট টেবিলের সামনে। চেয়ার ছেড়ে চমকে উঠে দাঁড়ালো নন্দিতা। দুর্জয় এগিয়ে আসছে তাদের দিকে। মুখে সাবলীল গাম্ভীর্য ভাব, অথচ পা দুইটা হাঁটার তালে কাঁপছে ক্ষীণ। নদীর দুকুল ছাপিয়ে ভাঙন ধরার মতো বন্যা নেমেছে দুর্জয়ের বুকে। দূরে দাঁড়িয়েও স্পষ্ট টের পাচ্ছে নন্দিতা সেই ভাঙন কতটুকু তোলপাড় ঘটাচ্ছে দুর্জয়ের বুকে। তবুও আজ সে নির্লিপ্ততা। মাথা নিচু করে দৃষ্টি নামালো মেঝেতে। দুর্জয় এগিয়ে এলো আরো কাছে। টেবিলের কাছে এসে দুই হাত ভরে দিয়ে দাঁড়ালো সেখানে। এতটুকু পিঠ আসতেই যেন কতটুকু হাঁপিয়ে গেছে সে। মনের উপর চলতে থাকা যুদ্ধ শরীরেও প্রতিক্রিয়া দেখায় কিনা। হুডি পরিহিতা লোকটা আগের জায়গায় বসেই হাসল। দুর্জয় চোখ তুলে খুঁটিয়ে দেখল ছেলেটাকে। বয়সে তার চেয়ে বেশ কমই হবে। ফর্সা মখমলি মুখে ক্লিন শেভটা বেশ মানিয়েছে। চেহারা জুড়ে কেমন যেন এক আভিজাত্যের ছাপ স্পষ্ট। চোখে মুখে নেই কোনো গাম্ভীর্য ভাব। বরং প্রথম দেখায় যে কেউ মুগ্ধ হওয়ার মতো তার লোক। মুখ জুড়ে কেমন যেন এক হাসি হাসি ভাব। তৎক্ষণাৎ ছেলেটার পাশে নিজেকে কল্পনা করল সে। শ্যামলা যার গায়ের বরণ,
খোঁচা খোঁচা চাপদারি, চেহারা জুড়ে কাঠিন্য এক ভাব। দুজনকে পাশাপাশি দাঁড় করালে নিঃশেষে সকলের দৃষ্টি কাড়বে এই অল্পবয়সী ছেলেটা। আর এটুকু আত্মোপলব্ধি বুকের মাঝে তীব্র ভয়াবহ এক ঝড় তুলল তার। এজন্যই বোধহয় নন্দিতা তার আড়ালে এখানে। তার চেয়ে হাজার গুণে যোগ্য যে ছেলেটা। নন্দিতা কিছু বলতে গিয়েও থেমে গেল দুর্জয়ের শীতল চাহনি দেখে। শুকনো ঢোক গিলে গলার রুক্ষতা ভাব খানিকটা ভিজিয়ে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? প্রশ্নটা বোধহয় আমার আপনাকে করা উচিত মিসেস আহসান। দুর্জয়ের কণ্ঠে স্পষ্ট রাগ আর অধিকারবোধ। সামনে বসে থাকা ছেলেটাকে পরোক্ষভাবে বোধহয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে সে নিজের অধিকার। বোঝাতে চাইছে তাদের সম্পর্কের নাম। নন্দিতা নিজেকে খানিকটা ধাতস্থ করে নিল। অতঃপর আগের মতোই স্বাভাবিক কণ্ঠে বলল, একটু কাজে এসেছিলাম। আপনি কি আমাদের সাথে বসতে চাইছেন? নন্দিতার কথার ভঙ্গিতে তাকে তাড়িয়ে দিতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা উপেক্ষা করে চরম বেহা বনে গেল দুর্জয়। স্পষ্ট কণ্ঠে বলল, আমি বসলে কি আপনারা ডিস্টার্ব হবেন মিস্টার? নন্দিতা জোরপূর্বক হাসল খানিকটা। লোকটাকে কিছু বলার না দিয়ে আগ বাড়িয়ে নিজেই বলল, একটু হব। আসলে অনেকদিন পর দেখা তো, প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে না। দুর্জয় মারাত্মকভাবে আহত হল নন্দিতার কথায়। সে কল্পনাও করেনি নন্দিতা সরাসরি এভাবে তাকে চলে যেতে বলবে, তাও কিনা অন্য এক পুরুষের সামনে। অহংবোধে চিড় ধরল তার। রাগে নিঃশ্বাসের গতিবিধি হল তীব্র। অতঃপর নিজেকে খানিকটা ধাতস্থ করে রোষানলে দীপ্ত কণ্ঠে দুই পার্টি দাঁতের মাঝে তীব্র ঘর্ষণ ঘটাতে ঘটাতে বলল, আপনি ভেবে চিনতে বলছেন তো? মে আই লিভ? ইউ শুড। নন্দিতার মুখে কিঞ্চিত হাসি। দুর্জয় রাগী দৃষ্টিতে চোখ মেলে তার দিকে তাকাতেই নন্দিতা তাকে সরাসরি অগ্রাহ্য করে আগের মতো গিয়ে বসল চেয়ারে। সাথে সাথে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে দুর্জয়ের দিকে তাকিয়ে খানিকটা উচ্চকণ্ঠে বলে উঠল, আপনাকে কষ্ট করে বাইরে অপেক্ষা করতে হবে না। ধূসর আমাকে ড্রপ করে দেবে। আমি আপনার ড্রাইভার নই। এই পর্যন্ত যেভাবে এসেছেন যেতেও পারবেন আম শিওর। কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না দুর্জয়। জোরে জোরে পা ফেলে বেরিয়ে গেল কফিশপ থেকে। কাচের স্লাইড থেকে নন্দিতা তাকিয়ে রইল দুর্জয়ের দিকে। যতক্ষণ না গাড়িটা তার চোখের আড়াল হলো তাকিয়েই রইল সে। এসবের মাঝে আমাকে কেন জড়ালেন? সামনে বসে থাকা ছেলেটার কণ্ঠ শুনে ফিচেল হাসল নন্দিতা। অতঃপর দুই হাত টেবিলের উপর ঠেকিয়ে তার উপর থুতনি রেখে সরাসরি তাকালো ছেলেটার দিকে। এরপর একই ভঙ্গিতে বলে উঠল, এসবের মাঝে আমাকে জড়ালেন কেন? আপনি না চাইলেও এসবের সাথে কানেক্টেড। আপনারা চাইলেই আমাকে রেহাই দিতে পারতেন। অন্তত মনুষ্যদের খাতিরে হলেও আমাকে না জড়াতে পারতেন। আমার জানামতে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাদের অজানা নয়। তারপরও নিঃস্ব একজন মানুষকে আপনাদের এই নোংরা খেলার হাতিয়ার বানিয়ে তারই কাছের মানুষের ক্ষতি করছেন। আপনারা চাইলেই এসব আটকাতে পারতেন। লোকটা প্রমোদ হাসল। হাসতে হাসতেই বলল, হিউম্যানিটি দেখানো ওসব ভালো মানুষের কাজ। আমরা ভালো নই মিসেস ওয়াইফ অফ দুর্জয় আহসান। নন্দিতার কণ্ঠে স্পষ্ট রাগ। দুই হাত টেবিলের উপর রেখে জোরালো কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে কথাটা। তা দেখে ধূসর বেশ মজা পাওয়ার ভঙ্গিতে বলে ওঠে, আপনি বোধহয় আর খুব বেশি দিন মিসেস থাকবেন না। আজকে যে কাজটা করলেন অ্যাডভোকেট দুর্জয় আহসান আপনাকে এরপরও টলারেট করবে ভাবছেন? নন্দিতা দমে গেল ধূসরের এই প্রশ্নে। সত্যিই কোনো জবাব নেই তার কাছে এই প্রশ্নের। কেনই বা মেনে নেবে দুর্জয় তার এই উদ্ধততা? কি বা দায়ে পড়েছে তার? নন্দিতাকে চুপ থাকতে দেখে ধূসর তারা দেওয়া ভঙ্গিতে আবারও বলে উঠল, বললেন না তো কেন করলেন? আপনাকে জানিয়ে আমার লাভ। ওকে কি লাভ চাইছেন আপনি বলুন? আমার সাথে এই মিথ্যা অভিনয়টা চালিয়ে যেতে হবে আপনাকে। আর আমি আপনার কথা কেন শুনব? কারণ আমি আপনাদের প্রত্যেকটা কথা শুনেছি। আপনাদের কথা মতো সব কাজ করেছি। এমনকি নিজের হাজব্যান্ডকে ওই জঘন্য রোগের দিকে থেকে দিয়েছি শুধুমাত্র আপনাদের কথায়। এত কিছুর পরিবর্তে কি আপনাদের আমাকে ফিরতি কিছু দেওয়া উচিত নয়? ধূসর নিশ্চুপ থেকে ভাবল খানিকটা সময়। অতঃপর লম্বা একটা শ্বাস টেনে বলল, আচ্ছা বেশ, বলুন কি করতে হবে আমাকে? এমন কিছু যাতে দুর্জয় আমাকে ঘৃণা করে। তাকে বিশ্বাস করাতে হবে যে তার আড়ালে আপনার আর আমার মধ্যে কিছু চলছে। ধূসর ভ্রু কুঁচকে তাকালো নন্দিতার দিকে। সন্দিহান কণ্ঠে বলল, কিন্তু তাতে আপনার কি লাভ? ভালোবাসার মানুষের চোখে ঘৃণা দেখার মতো কলিজা এখনো আপনার হয়নি। তাই এসব চিন্তা বাদ দিন। আমার এতটুকু কলিজা আছে যে এখানে বসে বসেই আপনার কলিজা টেনে ছিঁড়ে নিতে পারি ধূসর সাহেব। নন্দিতার চোখ দুইটা থেকে নির্গত তীব্র রাগ ধূসরকে বিমোহিত করল খানিকটা। অতঃপর মস্করা করার ভঙ্গিতে সে বলল, ধূসর সাহেব, ইস, ডাক্তার শুনে মন তো চাইছে কলিজাটা বের করে রেখে দিই আপনার সামনে। শিকদারের বংশধররা একটা জানোয়ার জানতাম,
কিন্তু তাদের পোশাক কুকুরগুলো যে বিশ্রী রকম জানোয়ার জানা ছিল না। ধূসর শব্দ করে হাসল এবার। কোনোক্রমে হাসি থামিয়ে চোখে টুকে তাকালো নন্দিতার চোখে দিকে, যে চোখে একরাশ ঘৃণা আর অবজ্ঞা। এই মুহূর্তে ধূসরের নিজেকে ডাস্টবিন মনে হচ্ছে। নন্দিতা যেভাবে তার দিকে তাকিয়ে আছে তেমনটাই লাগার কথা। কুকুররা কিন্তু অনেক বিশ্বস্ত আর মনিব ভক্ত হয়। আপনি চাইলে আপনার ভক্ত হতেও রাজি, কিন্তু শেষের কথাটুকু চোখ টিপে খানিকটা নিচু কণ্ঠে বলল ধূসর। নন্দিতা শব্দ করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। শব্দ শুনে আশেপাশের মানুষজন তাকালো তাদের দিকে। নন্দিতা সেদিকে পাত্তা না দিয়ে হনহন করে বেরিয়ে গেল সেখানে থেকে। নন্দিতার এনে দেওয়া ব্লাড স্যাম্পেলের শিশিটা হাতে নিয়ে ধূসর বের হলো তার পিছু পিছু। আজ মূলত এই কাজের জন্যই এসেছিল সে। যে লোকটা এতদিন নন্দিতার বাড়ির দরজায় এসে ব্লাড স্যাম্পল দিয়ে গেছিল কয়েকদিন আগে থেকেই অসুস্থ সে। অগত্যা শেষ সময়ে এই কাজের ড্রাইভার এসে পড়ে শিকদার বাড়ির সবচেয়ে ছোট ছেলে ধূসর শিকদারের উপর। বাবা আর চাচার তৈরি মাস্টার প্ল্যান সফল হতে দেখার জন্য সেও নিজে থেকেই এসেছিল আজ নন্দিতার সাথে দেখা করতে, আর তুর্জয়ের শরীর থেকে নেওয়া ব্লাড স্যাম্পল নন্দিতার কাছ থেকে নিতে। এখন শুধু এই স্যাম্পল ল্যাবে পাঠিয়ে অ্যাডভোকেট তুর্জয় আহসানকে এইডস নামক জটিল রোগের শিকার হতে দেখার পালা। ধূসরের শত অ্যাপ্রোচ সত্ত্বেও তার গাড়িতে আসতে রাজি হয়নি নন্দিতা, বরং শক্ত কণ্ঠে সেখানে থেকে বিদায় দিয়ে নিজে উঠে বসেছে অটোতে। ধূসর আর চোখে তাকালো চলতি অটোটার দিকে। অতঃপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে নিজের গাড়ির দরজা খুলতে খুলতে আপনমনে বিড়বিড় করে বলল, ধূসর শিকদারের নজরে শেষে কিনা একটা বিবাহিত মেয়ে আটকালো, তাও কিনা শত্রুর বউ। শব্দ করে খানিকটা হেসে ধূসর আবারও বলল, ব্যাপার না, অ্যাডভোকেট তুর্জয় আহসানকে কোনো মূল্যেই ছাড় দেবেন না ড্যাড। স্বামী হারানোর শোকে কান্নার জন্য নাহ আমার কাঁধ থাকল মিস। আকাশে ঘন কালো মেঘ, যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে ঝুম বৃষ্টি। নন্দিতা ক্লান্ত শরীরটা এলেই দিল অটোতে। ফুরফুরে বাতাসের ঝাপটা এসে ছুঁয়ে দিতে যাচ্ছে তার চোখে মুখে। এত বিষণ্ণ পরিবেশেও শান্তি লাগছে খানিকটা। চোখ বুজে নন্দিতা ভাবল কিছুক্ষণ আগের ঘটনা। ধূসরের হাতে শিশিটা দিয়ে সামনে তাকাতেই তাদের দিকে এগিয়ে আসা তুর্জয়কে দেখেছিল সে। পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই ইচ্ছেকৃত ধূসরের হাত ধরে হাসি হাসি মুখে কথা বলছিল সে, যাতে দূর থেকে দেখেই তুর্জয়ের মনে সন্দেহ সৃষ্টি হয়, যার ফলে তার ওকালতি বুদ্ধি খাটিয়ে অতিরিক্ত ভাবতে গিয়ে আসল ঘটনা উদ্ধার করতে না পারে। এতে অবশ্য খুব একটা মন্দ হয়নি। সেই তো একটা সময় দুর্জয়কে ছেড়ে যেতে হবে তাকে। হয়তো শিকদারদের কেসটা ক্লোজ হলেই সে একেবারের জন্য চলে যেত দুর্জয়ের জীবন থেকে। তার এই অসুস্থ শরীরের আসল কাহিনী কোনোদিনও যদি দুর্জয় জানতে পারে, পুরোপুরি ভেঙে পড়বে মানুষটা। তাকে বাঁচাতে গিয়ে নন্দিতা নিজেই এই মরণব্যাধিকে আপন করে নিয়েছে, এই কথা জেনে কিভাবেই বা ভালো থাকতো লোকটা। ভেতরে ভেতরে এভাবে নিঃশেষ হওয়ার চেয়ে তাকে ভুল বুঝে দূরে ঠেলে দেওয়াদের ভালো। এতে দুর্জয় কখনোই জানতে পারবেন না নন্দিতার শারীরিক অবস্থা, জানতে পারবেন না তার পিঠ পিছে ঘটে গেছে কত কিছু। বরং নন্দিতাকে ভুল বুঝে নিজেকে শক্ত করবে। একজন প্রতারকের সঙ্গে কেই বা থাকতে চায়, সেও চাইবে না থাকতে। তার জীবনটা নতুনভাবে শুরু হলে মন্দ কি? এটাই তো চেয়েছিল নন্দিতা। তার এই একটা পদক্ষেপ অনেকগুলো কাজ সহজ করে দিল আজ। দুর্জয়ও তার কাছাকাছি আসার চেষ্টা করবে না। না হলে আর কি উপায় বা আটকাতো সে দুর্জয়কে? একজন স্বামীকে তার স্ত্রীর সঙ্গ থেকে দূরে রাখার উপায় জানা নেই নন্দিতার। আর এই সঙ্গ দুর্জয়কেও এই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত করে ফেলত যে। অ্যাপার্টমেন্টের দরজার সামনে দাঁড়িয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলল নন্দিতা। বুকটা তার দুরুদুরু করছে। কে জানি কেমন আছে দুর্জয়। লম্বা একটা নিঃশ্বাস টেনে নিয়ে চাবি ঘুরিয়ে দরজা খুলল সে। ধীরে ধীরে পা ফেলে বেডরুমে উকি দিল। না, দুর্জয় নেই। ওয়াশরুমে, কিচেন সব জায়গায় দেখেও তার কোনো হদিস মিলল না। অগত্যা ফোন করলেও দুর্জয়ের নম্বরে 2বার রিং হওয়ার পর থেকে সুইচ অফ। বার কয়েক কল দিলেও একইভাবে সুইচ অফ দেখাচ্ছে ফোন। হতাশার নিঃশ্বাস ফেলে ফ্রেশ হয়ে নন্দিতার শরীর এলিয়ে দিল বিছানায়। শরীরটা ভীষণ রকম ক্লান্ত লাগে আজকাল। রান্না করতে গেলেও একদমে দাঁড়িয়ে থাকতে পারে না। একবার কয়ে এসে ডাইনিং টেবিলের চেয়ারে বসে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার যায় রান্নাঘরে। কি জানি আর কত কি দেখাবে এই রোগ। চোখ লেগে এসেছিল নন্দিতার। আচমকা কলিং বেলের শব্দে হুড়মুড়িয়ে উঠে বসল সে। গায়ে ওড়না দিয়ে তড়িঘড়ি করে দরজা খুলে দিতেই এলোমেলো বিধ্বস্ত দুর্জয়কে দেখতে পেল। পাশেই আনসার টালমাটাল দুর্জয়কে দুই হাতে সামলাতে ব্যস্ত। অতিরিক্ত নেশায় পুরো ভর ছেড়ে দিয়েছে দুর্জয় আনসারের উপর। আনসার বহু কষ্টে আগলে রেখেছে দুর্জয়ের মতো বলিষ্ঠ দেহের যুবককে। নন্দিতা কিংকর্তব্য বিমূঢ় হয়ে একবার দুর্জয় তো একবার আনসারের মুখের দিকে তাকালো। নন্দিতাকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে আনসার মুখ খুলল। বিনয়ী কণ্ঠে বলল, স্যারকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম ম্যাডাম,
কিন্তু উনি কোনো কথা শোনেননি। আপনার সাথে দেখা হওয়ার পর থেকেই কেমন উন্মাদের মতো করছিলেন। সেই থেকে বারে বসে একের পর এক ড্রিঙ্কের গ্লাস খালি করেছেন। এত বছরে এই প্রথম স্যারকে ড্রিঙ্ক করতে দেখলাম, তাও এমন পাগলের মতো। নন্দিতা আর কথা বাড়ালো না। দুই হাত এগিয়ে আঁকড়ে ধরল দুর্জয়ের কোমর। এরপর দুর্জয়ের পেশিবহুল বাহু নিজের কাঁধে উঠিয়ে তাকে টেনে নিল ঘরের মধ্যে। অতঃপর হাসি মুখে আনসারকে ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করতে যাবে, এমন সময় খানিকটা ইতস্তত কণ্ঠে আনসার বলে উঠে, ম্যাডাম, আপনি নিয়ে যেতে পারবেন স্যারকে। না হয় আমি বরং দিয়ে আসি বেডরুম পর্যন্ত। তার কোনো দরকার নেই আনসার সাহেব। আমি আমার বেডরুমে কাউকে অ্যালাউ করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসি হাসি মুখে করা নন্দিতার অপমানের দাঁতের দাঁত পিষে দাঁড়িয়ে রইল আনসার। অতঃপর শয়তানি হেসে বলল, বাপের মতো বুদ্ধি পেয়েছিস। তোকেও বাপের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে খুব জলদি। না হয় অযথা আমার বিপদ বাড়াতে থাকবি। দুর্জয়ের পুরুষালী ভারী শরীরটা কোনোক্রমে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেল নন্দিতা। দুর্জয়কে ঠিকভাবে বেডে শুইয়ে দিতে গেলে ফুটবল হাত দিয়ে নন্দিতাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বারবার। মুখ দিয়ে বিড়বিড় করে বলছে কিছু। নন্দিতা খানিকটা ঝুঁকে কান এড়িয়ে নিয়ে গেল দুর্জয়ের মুখের কাছে। না স্পষ্টভাবে শোনা যাচ্ছে না কিছুই। নেশার ঘোরে অহেতুক প্রলাপ করলেও দুই হাতে নন্দিতাকে দূরে সরিয়ে দেওয়ার বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে অনবরত। অবশেষে রেগে গিয়ে দুর্জয়ের দুই হাত উঁচু করে মাথার কাছে চেপে ধরল সে বাম হাতে। অতঃপর দুর্জয়ের কপালে কপাল ঠেকিয়ে নিস্তেজ কণ্ঠে বলল, কি অবস্থা করেছেন নিজের? এত অবুঝ তো ছিলেন না আপনি কখনো। কেন এমন অবুঝের মতো পাগলামি করছেন আপনি? আমাদের একসাথে হওয়ার কোনো পথ যে আর খোলা নেই। প্রকৃতি আমাদের আলাদা করতে গভীর ষড়যন্ত্র করে চলেছে। কি করব আমি বলুন? এখন যদি আপনিও এমন পাগলামি করেন, কিভাবে ছেড়ে যাব আমি আপনাকে? একটু রহম করুন আমার উপর। নন্দিতার চোখের কোল ভেসে গড়িয়ে পড়া চোখের পানি টপ টপ করে পড়ছে দুর্জয়ের গালে। নেশার ঘোরে বুঝে আসা চোখ দুটো বহুকষ্টে খুলে রাখার চেষ্টা করছে দুর্জয়। ছাড়াতে চেষ্টা করছে নন্দিতার কাছ থেকে নিজেকে। কিন্তু অতিরিক্ত নেশায় বুধ হওয়ায় শরীরের শক্তিগুলো কাজে লাগাতে পারছে না। ফলে নন্দিতাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে তার কাছে। অবশেষে হাল ছেড়ে দিয়ে বিড়বিড় করে বলল, তুমি আমাকে ঠকিয়েছ। আমি হেরে গেছি। গোহারা হেরে গেছি। কলেজ লাইফ থেকে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি, ভেবেছিলাম বউয়ের জন্য সৎ থাকবো সবসময়। আমার সবটুকু ভালোবাসা একজন মানুষের জন্য হবে। কিন্তু প্রফেশন লাইফে আসার পর এত কেস স্টাডি করেছি, যেখানে বেশিরভাগ সব মেয়েরা ধোঁকাবাজ। কেউ পরকীয়া করেও স্বামীর থেকে ডিভোর্স নেবে, আবার মতো অঙ্কের টাকাও নেবে। কেউ স্বামী শ্বশুরবাড়ির সম্পত্তির জন্য শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসিয়েছে, কেউ মার্ডার পর্যন্ত করেছে। কতগুলো কেস হ্যান্ডেল করেছি, তার 90% দোষ ছিল মেয়েদের। এরপর থেকেই বিয়ে, নারী জাতির প্রতি ঘৃণা চলে আসে। মনে মনে ভাবতাম আমার জীবনসঙ্গীও যদি প্রতারণা করে এমন আমার সাথে, তাই তো বিয়েটাও করতে চাইনি আমি বিয়ে। করতাম না আমি বিয়ে। নন্দিতা আজ অচরে কান্না করছে। চোখের জল তার বাঁধ মানছে না। এই মানুষটাকে এতটা কষ্ট কিভাবে দিল সে? চাওয়ার আগেই সবকিছু হাজির করে দেওয়া মানুষটার মনে এতটা আঘাত না দিলে কি খুব ক্ষতি হতো? কিন্তু সে কি বা করবে? প্রকৃতি এত বিশ্রী ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে। আসল কথা হলো তার ভাগ্যটাই খারাপ। জন্মের পর থেকে বাবাকে পায়নি কাছে ঠিকমতো। যখনই ভেবেছিল এবার হয়তো বাবা মা দুজনকে পাবে, তখন আকস্মিক দুর্ঘটনা দুজনকে একসাথে কেড়ে নিল তার কাছ থেকে। এরপর সে পেল অন্য একটা পরিবার, দুর্জয়কে। আর যেই না তার ভাগ্যের সাথে দুর্জয়ের জীবন জোড়ালো, সেই থেকেই একের পর এক অঘটন ঘটেই চলেছে। তার কপালটাই শনি কপাল আসলে। যার জীবনে যায়, তাকেও ধ্বংস করে দেয়। নন্দিতা দুই হাতের আজলায় দুর্জয়ের মুখটা ধরে কান্নারত কণ্ঠে বলল, আমাদের একসাথে হওয়ার আর কোনো পথ খোলা নেই দুর্জয়। আমাদের যে আলাদা হতেই হতো। যেভাবে আলাদা হওয়ার ছিল, তার চেয়ে এভাবে আলাদা হওয়াদের ভালো। আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব। আপনি জানতেও পারবেন না আমি বেঁচে আছি কিনা। জানবেন না আমি ভালো আছি কিনা। শুধু জানবেন আমি একজন প্রতারক ছিলাম, যে আপনার জীবন, আপনার ক্যারিয়ার নিয়ে ছিনিমিনি খেলছে। আপনাকে ঠকিয়েছে অন্য এক পুরুষের জন্য। দুর্জয় কি বুঝলো কে জানে। নন্দিতার দুই হাত নিজের হাতের ভাঁজে নিয়ে মলিন কণ্ঠে বলল, কেন করলেন এমন? কেন আপনি শত্রুদলের হয়ে আমাকে ধ্বংস করতে চাইলেন? কি কমতি ছিল আমার ভালোবাসায়? আমার এত গুরুত্বপূর্ণ কেসের ফাইলটা পর্যন্ত আপনি তাদের হাতে তুলে দিলেন। কেন করলেন আপনি এমন? কেন? নন্দিতা যেন চমকে উঠল। বিস্মিত কণ্ঠে বলল, ফাইল? কিন্তু আপনার কেসের ফাইল সম্পর্কে তো আমি কিছুই জানি না। দুর্জয় বুঝল না কিছুই। শুধু আপনমনে বলে গেল,
তুমি আমার পিঠ পিছে ষড়যন্ত্র করছো জেনেও কখনো কৈফিয়ত চাইনি। বেশ কয়েকবার সন্দেহ হলেও ভেবে নিয়েছি আমার মরণ যদি তোমার হাতে হয় তাতেও ক্ষতি কি? প্রিয়জনের হাতে মরতে পারার সৌভাগ্য কয়জনের হয়? তুমি যদি চোখে চোখ রেখে আমার বুকে গুলি চালাতে পারো আমি হাসি মুখে সেই গুলি বুক পেতে নেব। কারণ আমার ভালোবাসার উপর পূর্ণ বিশ্বাস ছিল। আমি জানতাম আমার ভালোবাসা শেষ পর্যন্ত তোমাকে আমার দিকে ফিরিয়ে দেবে। আমার পবিত্র ভালোবাসা তোমার সব অসৎ পরিকল্পনা বানচাল করে তোমাকে আমার বুকে ফিরিয়ে দেবে। কিন্তু অন্য পুরুষের সাথে তোমাকে আমি মেনে নেব কিভাবে? কেন এলে তুমি আমার জীবনে? কেন এই ধ্বংসলীলার খেলা খেলার জন্য আমার বুকটাকে রণক্ষেত্র বানালে? কেন তুমি আমার বুকে থেকে আমাকেই আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করলে? আমি তো ভালবেসেছিলাম, শুধু ভালবেসেছিলাম। দুর্জয়ের শেষের কথাগুলো বড্ড করুণ শোনালো নন্দিতার কাছে। বুকটা হুহু করে উঠল তার। অন্তরের মাঝে অসহনীয় জ্বালাপোড়া নিয়ে আর দূরে থাকতে পারল না সে দুর্জয়ের থেকে। অতঃপর আহ্লাদী কণ্ঠে বলল, আমাকে শেষবারের মতো বুকে টেনে নেবেন দুর্জয়। একদম বুকের সাথে পিষে ফেলুন। পারলে টুকিয়ে ফেলুন না আপনার বুকের মাঝে। আর কেউ দেখতে পাবেন না আমাকে, কেউ আঘাত দেওয়ার ফন্দি আঁটবে না। প্রকৃতিও পাবেন না আমার নাগাল। আমার থেকে আর কিছু কেড়ে নিতে মরিয়া হবেন না সে। আমি আর পাচ্ছি না। মানুষ কতটুকু হারাতে পারে বলুন তো? একটা গোটা জীবনে আমি পেলামটা কি? শুধু হারিয়ে গেলাম। যা পেলাম তাও হারালাম, যা পেলাম না তাও হারালাম। আমাকে শক্ত করে জড়িয়ে নিন না দুর্জয়, করে নিন না লোকসম্মুখের আড়াল। এই ভাঙ্গা গড়ার খেলা আমি চেয়ে আর নিতে পারছি না। আপনাকে হারিয়ে আমি বাঁচব কিভাবে? আমাকে একা বাঁচতে শিখিয়ে দিন না। আপনি তো এতদিন একাই বেঁচেছেন, আমাকেও শিখিয়ে দিন না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে আপনাকে বুকে ঠাঁই দিন না। আজ আপনার বেঘরে আপনার সুযোগ নিতে বড্ড ইচ্ছে করছে। আপনার ওই সিগারেট পোড়া ঠোঁটের স্পর্শ পেতে ইচ্ছে করছে। আপনার হৃদস্পন্দন, আপনার উষ্ণ নিঃশ্বাস, আপনার বেসামাল হাতের বিচরণ সবটুকু আমাকে উজাড় করে দিন না। বাকি যে কয়টা দিন বেঁচে থাকবো, আপনার এটুকু স্পর্শ যেন আজীবন লেপ্টে থাকে আমার শরীরে। গুটি গুটি পায়ে নন্দিতা এগিয়ে গেল বিছানায়। দুর্জয়ের দুই হাত এনে রাখল তার কোমরে। বুকে মাথা রেখে চুটি করে শুনতে থাকল তার হৃদস্পন্দন। হাপরের মতো ওঠানামা করছে নন্দিতার বুক। ঠিক যেমন করে বাঁধ আটকানোর চেষ্টা করে প্লাবন, তেমন করেই নন্দিতা আটকানোর চেষ্টা করল তার কান্না। অতঃপর দুর্জয়ের গালের একপাশে হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার বুকের ভাঙচুরের শব্দ শুনতে পাচ্ছেন আপনি? শুনছেন? তারাও ভালোবেসে হেরে গেছে। আমি ভালোবেসে হেরে গেছি দুর্জয়। আমাদের ভালোবাসা হেরে গেছে। শুধু একটা কথা জেনে রাখুন, নন্দিতা আপনাকে ভালোবেসেছিল। ভীষণ ভালোবেসেছিল। সকালের নিস্তেজ রোদ চোখে এসে পড়তেই ঘুম পাতলা হয়ে আসে দুর্জয়ের। কিন্তু মাথার ওজনে খাট সহ পুরো শরীর যেন ব্যথাগ্রস্ত। দুই চোখে পাতা মেলে ধরা বড্ড কষ্টসাধ্য হলেও মাথায় দুই হাত চেপে ধরে চোখ মেলে দুর্জয়। বুকের উপর ভারী কিছু অনুভব করতেই খাট ঘুরিয়ে ঘুমন্ত নন্দিতাকে দেখে মুচকি হাসে। ঠোঁট বাড়িয়ে চুমু খেতে যায় কপালে। সাথে সাথেই গতরাতের সব ঘটনা একের পর এক ভেসে ওঠে তার স্মৃতিপথে। নন্দিতাকে বুকের উপর থেকে সরিয়ে বিছানায় শুয়ে দেয় সে তৎক্ষণাৎ। অতঃপর সরাসরি ঢুকে পড়ে ওয়াশরুমে। দীর্ঘ একটা শাওয়ার শেষে নিজেকে খানিকটা হালকা লাগছে দুর্জয়ের। শিকদারদের কেসটা নিয়ে বেশ কিছু এভিডেন্স জোগাড় করতে হবে তাকে। আর মাত্র 2 দিন পর করতে উঠবে কেসটা। এই কেসটা নিয়ে অনেক বেশি প্রস্তুতি নিয়েছিল সে। কিন্তু এখন তার কোন কিছুই হাতে নেই দুর্জয়ের। এই কয়েকদিনে কিছু তথ্য কাগজ সংগ্রহ করলেও সেই স্ট্রং এভিডেন্সগুলো লাপাতা। আর চোখে একবার ঘুমন্ত নন্দিতার দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে। ব্যক্তিগত জীবনকে একপাশে রেখে মনোযোগ দেয় এই কেসের প্রতি। আলমারি থেকে কোট বের করতে গিয়ে আচমকা দুর্জয়ের চোখে পড়ে সেই আংটিটা। ব্যস্ততায় এতদিন বেমালুম ভুলে গিয়েছিল সে। ঠিক সেই মুহূর্তে নড়েচড়ে ওঠে নন্দিতা। আলতো চোখ খুলে দুর্জয়কে রেডি হতে দেখে তড়িঘড়ি করে নেমে পড়ে বিছানা থেকে। ব্যস্ত কণ্ঠে বলে, এখনই বেরিয়ে যাচ্ছেন আপনি? একটু অপেক্ষা করুন, এখনই নাস্তা রেডি করে দিচ্ছি। লাগবে না, বাইরে খেয়ে নেব। কথাটুকু শেষ করে নন্দিতার দিকে না তাকিয়েই আলমারিটা বন্ধ করল দুর্জয়। গায়ে জড়িয়ে নিল ব্ল্যাক কোট। অতঃপর ড্রেসিং টেবিলের উপর স্বর্ণের সেই আংটিটা রাখতে রাখতে বলে উঠল, আপনার কোনো আশিক দিয়েছে সম্ভবত, যার কিনা আব্বুর বাড়ির ঠিকানাও মুখস্থ। শেষের কথাটুকু বড্ড তাচ্ছিল্যের সাথে বলে উঠল দুর্জয়। নন্দিতা আহত চোখে দুর্জয়ের দিকে তাকালো। তবে উল্টোপিঠ করে থাকায় তা চোখে পড়ল না দুর্জয়ের। বরং নন্দিতাকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। নন্দিতা চটজলদি বসে পড়ল বিছানায়। শরীরটা তার বাহুল্য যাচ্ছে না, অথচ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে একরাশ প্রশ্ন। ফোনটা হাতে নিয়ে সরাসরি সে ফোন করল ধূসরকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ঘুম বিগলিত কণ্ঠে ধূসর বলল,
হুম ডার্লিং, এত সকাল সকাল কল। মিসিং মি রাইট? গালের নিচের দুইটা থাপ্পড় দিয়ে সব কয়েকটা দাঁত ফেলে দেব ফাজিল ছেলে। অন্যের বউকে ডার্লিং বলতে তোর রুচিতে বাধে না? সকাল সকাল বরের বুকে থেকে আদর খাওয়া ছেড়ে কেউ যদি আমাকে কল দেয়, তাহলে আমার আর কি দোষ? আসলে মর্নিং আদর যে বেশি রোমান্টিক ফিল দেয়, অ্যাডভোকেট দুর্জয় আহসান বোধহয় জানে না। আদর কি আর কখন করতে হয়, সেটা তো মতো লম্পটের কাছ থেকে আমার হাসব্যান্ডকে শিখতে হবে না। তোর মতো ছেলেরা শুধুই রাস্তার মেয়েদের উত্তেজনার জন্যই পারফেক্ট, ঘরের বউদের যোগ্য না। উফ, তোমার এই আদা প্রেমে পড়ে গেলে কিন্তু দোষ দিও না আমার। নন্দিতা এবার অধৈর্য হয়ে পড়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, আর একটা ফালতু কথা বললে দুর্জয়কে এখনই সব বলে দেব আমি। ধূসর এবার যেন খানিকটা নড়েচড়ে ওঠে। হালকা কেশে সাবলীল কণ্ঠে বলে, বলো, কিসের জন্য কল দিয়েছ? আর যাই হোক, শিকদাররা শত্রুতাটা অন্তত ইমানদারির সাথে করে বলে জানতাম আমি এতদিন, কিন্তু এখন তো দেখছি শিকদাররা আস্ত এক ভীতু চোর। চুরি করে তাদের প্রভাব প্রতিপত্তি। বাপ চাচার এই অহংয়ের উপর নন্দিতার আক্রমণাত্মক কথাগুলো ধূসরের ইগোতে আঘাত করে। তেতে উঠে খানিকটা হুঙ্কার ছেড়ে বলে ওঠে, ভদ্রভাবে কথা বলো, শিকদাররা বেইমান না। শত্রুতাও তারা সৎভাবেই করে। লোকের ফাইল চুরি করে সব তথ্য লোপাট করার মতো কাজকে বলে চুরি। নাম শুধু বড় বড় কাজটা ওই ছিটকে চোরের মতোই ছোট মতো। কথাটুকু শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ল নন্দিতা। ধূসর ততক্ষণের রাগে ফুঁসে উঠেছে। কমতর তেজ বাড়িয়ে চিৎকার করে জিজ্ঞাসা করল, চুরি? কিসের চুরি? শিকদারের খেয়ে কাজ নেই, তারা করবে চুরি? সামান্য একজন অ্যাডভোকেটের ফাইল চুরি করেছে শিকদাররা? ছি, বিষয়টা কি লজ্জার! বাপ দাদাদের ঐতিহ্য ডুবিয়ে ছেড়ে দিল একদম। কথাটুকু বলে হাসতে হাসতেই সাথে সাথে কল কেটে দিল নন্দিতা। অতপর লম্বা একটা শ্বাস নিল। ভীষণ ডেঞ্জারাস একটা খেলা খেলল সে। একদিনের পরিচয়েই ধূসর শিকদারের সব তথ্য বের করে ফেলেছে সে। শিকদার বাড়ির সবচেয়ে আহ্লাদের ছোট ছেলে ধূসর শিকদার। সারাদিন নেশায় ডুবে থাকা, মেয়ে নিয়ে ফুটি করা আর বাপ চাচার টাকার উপর আয়েশ করে বাঁচা তার মুখ্য কাজ। সাথে কথায় কথায় শিকদার নামের বড়াই করতেও পিছপা হয় না। তার মতে শিকদাররা হলো সিংহের বাচ্চা। সিংহের ঘরে ঢুকে তার চানা চুরি করে আনার মতো দুঃসাহসিক ক্ষমতা আছে শিকদারদের। আর আজ সেই অহংবোধের উপরেই হামলা করেছে নন্দিতা। উগ্র মেজাজের ধূসর শিকদার নামের বদনাম আবার সইতে পারেন না সহজে। দেখা যাক এরপর কি করে সে। আংটিটা নাড়াচাড়া করে বেশ অনেকক্ষণ সময় নিয়ে দেখছে নন্দিতা। কেমন যেন চেনা চেনা লাগছে তার আংটিটা। কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারছেন না ঠিক। খানিকটা সময় ধরে ঘরের এদিক সেদিকে পায়চারি করতে করতে আচমকা তার মনে পড়ে যায় এই আংটিটা তো মায়ের হাতে থাকতো সব সময়। বিশেষ এক কারণে এটা কখনোই নিজের কাছছাড়া করতেন না তিনি। কিন্তু মায়ের আংটি এতদিন পর কে বা দিয়ে যাবে তাকে? ভাবনারা অস্থির করে তুলল তাকে। এমন সময় তার মনে পড়ে গেল মায়ের সেই ডায়েরির কথা, যেটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল সে। গেস্ট রুমে ঢুকে ট্রলি ব্যাগ দুটো টেনে বের করল নন্দিতা। এক এক করে দুইটা ব্যাগ খুলে অবশেষে খুঁজে পেল তার কাঙ্ক্ষিত জিনিসটা। অতঃপর ডায়েরিটা নিয়ে রুমে এসে বসতেই বিছানায় পড়ে থাকা ফোনটা বেজে উঠল সশব্দে। নন্দিতা ফোনটা কানে ঠেকাতেই ধূসর তার হাতে থাকা ফাইলটা নাড়াচাড়া করতে করতে রসিকতার সুরে বলল, অ্যাডভোকেট দুর্জয় আহসান দেখছি বেশ অনেক তথ্য জোগাড় করে ফেলেছে। ইমপ্রেসিভ। কিন্তু শিকদারদের ধ্বংস করা এত সহজ নয় বেইব। আপনার অহেতুক প্রলাপ শুনতে আমি একটুও ইন্টারেস্টেড নই। নেক্সট টাইম কল দেবেন না। নন্দিতার রাগী কণ্ঠে শুনে ধূসর খানিকটা হতাশ হওয়ার ভঙ্গি করে বলল, যাহ, আমি ভাবলাম এই ফাইলটা তোমার হাতে হ্যান্ডওভার করব। কিন্তু তুমি যখন চাইছো না তখন কোথায় আসতে হবে আগে বলো, এর বিনিময়ে আমি কি পাবো? ধূসরের রহস্যময় এই ভঙ্গিমায় কথা শুনে শুকনো ঢোক দিল নন্দিতা। অতঃপর কাপা কণ্ঠে বলল, কিসের কথা বলছেন আপনি? এই তুই, এই আপনি, রেগে গেলে তুই ডাকটা কিন্তু কিউট লাগে। একদম কাছের কাছের ফিল দেয়। আজ যদিও বেশি কিছু চাইব না, তোমার ওই সুইট সুইট হাতে একটু সুইট কিছু বানিয়ে খাইও। আমি তোমার বাড়িতেই আসছি। নন্দিতা কয়েকটা কড়া কণ্ঠে শুনিয়ে বারণ করতে গিয়েও পারল না। আপাতত এই ফাইলটা অনেক জরুরি তাদের জন্য। তাই ধূসরের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আয়েশ করে মায়া মাখিয়ে রান্না করার মতো কোনো ব্যক্তি ধূসর নয়। তাই বেশ ভেবে চিন্তেই চটজলদি পায়েস বানানোর সিদ্ধান্ত নিল নন্দিতা। ফ্রিজ থেকে দুধের প্যাকেট আর পায়েসের চাল বের করে দ্রুত হাতে লেগে পড়ল নিজের কাছে। এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস ধূসরের নেই। তার রাত হয় ভোরের আলো ফোটার পর আর দিন হয় বেলা গড়িয়ে দুপুর হলে। কিন্তু নন্দিতার ফোন পেয়ে আজ বেশ সকাল সকালই উঠে পড়েছে সে। ফ্রেশ না হয়ে বাবার রুম, চাচার রুম মিলিয়ে অবশেষে তাদের সিক্রেট রুমে গিয়ে মিলেছে নির্দিষ্ট ফাইলটা।
সকাল সকাল সবার চোখ ফাঁকি দিয়ে এসব তল্লাশি চালিয়ে যাওয়া তার পক্ষে খুব একটা কঠিন হয়নি কাজটা। কারণ এর সময় বাবা আর চাচা বের হয়ে যান অফিসের উদ্দেশ্যে, আর বাড়ির বাকিরা সব যে যার মতো কাজে ব্যস্ত। সকাল সকাল তাদের বাড়িতে এত হইচই দেখা যায় না। সবাই যে যার মতো রেডি হয়ে বের হলেই কাজের লোকরা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখে। তাই যে যার মতো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। ধূসরের বড় ভাই তৈমুর শিকদার প্রফেশনালি একজন পুলিশ অফিসার হলেও তার প্রধান কাজ বাপ চাচাদের বেআইনি কাজের সহায়তা করা। পুলিশের ভেসে থেকে বেকায়দায় আইনিভাবে সহায়তা যাকে বলে। তৈমুরকে কথায় দেখা যায়নি আজ। হয়তো নিজের ঘরেই রয়েছে, নয়তো কোনো কাজে বেরিয়ে পড়েছে এতক্ষণে। নিজের ঘরেই ডাকাতি করতে ধূসরের বিবেক বাধা দিয়েছিল খানিকটা, কিন্তু পরক্ষণেই নন্দিতার কথা ভেবে কেন যেন সব বিবেক জলাঞ্জলি দিয়ে ফেলল সে। মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা তাকে টানছে অনবরত। না, ওই ক্লাব পার্টিতে গায়ে ঢলে পড়া মেয়েগুলোর মতো না। এই চাহিদা ভিন্ন। মূলত সে নন্দিতাকে চাহিতে শুরু করেছে, যেটা এক রাতের জন্য না, বরং প্রতিটা রাতের জন্য। আফিমের নেশাও যে একটা নারীর নেশাকে বিট করে ফেলতে পারে, সেটা সে গতরাত থেকে বেশ টের পাচ্ছে। নন্দিতার সাথে দেখা করার পর ব্লাড স্যাম্পলটা ল্যাবে হ্যান্ডওভার করে নিত্যদিনের মতো ধূসর চলে যায় নাইট ক্লাবে। অ্যালকোহল আর মেয়েলি নেশা দুটোই যেন তার নিত্যদিনের সঙ্গী। খুব কম এমন দিন যায় যখন ধূসর কোনো মেয়েকে নিয়ে রুমে ঢোকে না। ক্লাবের নির্দিষ্ট একটা রুম সবসময়ই বুক করা থাকে তার জন্য। যখন যে মেয়ের দিকে নজর যায় ধূসরের তাকে নিয়ে সোজা চলে যায় রুমের বিছানায়। রাত শেষে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ভরা খাম টেবিলের উপর রেখে বেরিয়ে আসে সেখানে থেকে। পরে সেখানে থেকে সোজা বাড়িতে এসে শাওয়ার নিয়ে লম্বা ঘুম। এরপর অবশ্য মেয়েটার আর কোনো খোঁজ রাখেন না সে। মেয়েদেরকে যে জোর করো বিছানায় আনে ধূসর, এমনটাও নয়। কিছু মেয়েরা পকেট টাকা দেখে তো কিছু তার ড্যাশিং লুকোস, এরপর নিজে থেকেই সাড়া দেয় তার ডাকে। নেশায় বুধ হয়ে গোটা রাতের ফুর্তির সঙ্গী হতে গত রাতে একের পর এক ওয়াইনের গ্লাস শেষ করেছে ধূসর। অথচ অবাক করার বিষয় হলো নেশা চড়েনি তার। নেশায় বুধ হয়ে কোনো মেয়েকে নিয়ে রুমেও যায়নি। শরীর অসুস্থ না হলে এমন ঘটনা কোনো মিরাকলের চেয়ে কম নয়। অথচ ধূসর ছিল একদম সুস্থ স্বাভাবিক। আরও অবাক করার বিষয় হলো এত হাই ভলিউম গান বাজনার পরিবেশ তার ভালো লাগছে না। কেমন যেন অস্থির লাগছে ভেতরটা। মন চাইছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে স্থিত কিছু নিঃশ্বাস টেনে নিতে। অবশেষে বিরক্ত হয়ে ওয়াইনের গ্লাস ছুঁড়ে ফেলে সে বেরিয়ে আসে নাইট ক্লাব থেকে। এরপর ড্রাইভ করে সোজা বাড়িতে। চেঞ্জ না করেই ধূসর সোজা চলে যায় ছাদে। তাদের ভিলা বাড়ির ছাদ থেকে নিচে তাকালেই চকচকে নীল রঙের পানির সুইমিং পুল চোখে পড়ে সবার আগে। বাড়ির ব্যাকসাইডে বেশ কিছু গাছ মাথা উঁচিয়ে জানান দেয় তাদের আভিজাত্যের অহমিকার। কোনো কিছু চিন্তা না করেই ধূসর শটান শুয়ে পড়ে ছাদের মেঝেতে। অতঃপর চোখ বুঝতেই ভেসে ওঠে নন্দিতার নিটল গোলগাল মুখটা। উচ্চমানের প্রসাধনীর আস্তরণহীন মুখটায় বড্ড মায়া। মেয়েটাকে সুন্দরী বলা যায় না, খানিকটা চাবি ফেস, কিন্তু নজরকাড়া। একবার তাকালে আবারও ফিরে তাকানোর মতো। সাদামাটা একটা কালো সালোয়ার স্যুট পরে থাকা এই মেয়েটার মাঝে কি যে পেল ধূসর জানে না। তবে কোনো এক সম্মোহনী টানে সে সেই ডাকে সাড়া দিল নিজের অজান্তেই। চোখ বন্ধ করেই ভাবতে লাগলো পরস্ত্রীকে নিয়ে। আর এই ভাবনা তাকে প্রশান্তি দিল। কারণ হলো তার ঠোঁটের কোণের হাসির। রাতে যখন যে সেভাবে ঘুমিয়ে পড়েছিল খেয়াল ছিল না ধূসরের। সকালের আলো ফুটতেই ঘুম ভাঙল তার, আর নিজেকে আবিষ্কার করলো খোলা ছাদের নিচে। ঠান্ডায় শরীরটাও বেশ ব্যথা করছে, তাই ভোরের আলোর সাথে সাথেই নেমে এসে শুয়েছিল নিজের ঘরে। কলিং বেলের শব্দে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে নন্দিতার। চুলার আঁচ কমিয়ে গেট খুলতেই একজন ডেলিভারি বয় তার হাতে ধরিয়ে দেয় একটা প্যাকেট। দরজা লক করে নন্দিতা বেশ সাবধানে প্যাকেটটা রাখল ডাইনিং টেবিলের উপর। অতঃপর দৌড়ে চলে গেল চুলার কাছে। এক বাটিতে বেশ খানিকটা পায়েস সাজিয়ে সেটা ডাইনিং টেবিলের উপর রাখতেই ঘড়ির দিকে খেয়াল হলো নন্দিতার। প্রায় 12টা বাজে। অথচ দুপুরে খাওয়ার কোনো আয়োজনই করা হয়নি তার। সকাল থেকেই কিছু খাওয়া হয়নি তার। দুর্জয়কে এভাবে না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে নন্দিতারও আর ইচ্ছে করেনি কিছু খেতে। কিছুক্ষণ পরই লাঞ্চের টাইম, কে জানি দুর্জয় আজ খাবে কিনা। বলে তো গেল বাইরে খাবে, কিন্তু আদৌ খাবে তো? শাওয়ার শেষ করে বেছে বেছে বেশ পুরনো একটা কাপড় পরল নন্দিতা। সাদা রঙের সালোয়ার স্যুটটা বিয়ের আগে বেশ অনেকবার পরেছে নন্দিতা। বেশ ঢিলেঢালা ছিল বলেই গরমের দিনে আরাম পাওয়া যেত এই জামাটা পরে। কিন্তু এখন মোটা হওয়ার জন্য একেবারে ফিট হয়েছে কাপড়টা। নিজেকে আয়নায় দেখে অসুস্থতা, দুর্জয়ের অভিমান, একে একে সব মনে পড়তে শুরু করলো তার। মনের মাঝে উকি দিল একটা ভাবনা। কি এমন ক্ষতি হতো শেষ কয়টা দিন তার সাথে কাটানোর সুযোগ করে দিল? আমার প্রতি তুমি এত নিষ্ঠুর কেন হলে খোদা?
প্যাকেট থেকে আসল জিনিসটা বের করলো নন্দিতা। প্যাকেট খুলতেই গাঢ় নীল রঙের লম্বাটে একটা কাচের বোতল বেরিয়ে আসে, যেখানে বড় বড় করে লেখা সেট ফ্রেটেলাই সেট, একটি প্রিমিয়াম ভারতীয় রেড ওয়াইন যা ক্যাবারনেট সাভিগন এবং সাংগিওভেস নামক আঙ্গুরের সংমিশ্রণে তৈরি করা হয়, যার স্বাদ জটিল এবং সমৃদ্ধ। কালো চেরি, ওকে এবং অন্যান্য ফলের সুবাসও থাকে এতে। এতে অ্যালকোহলের পরিমাণ থাকে 14-14.5%। কিচেনের সাথে লাগোয়া বড় হলঘরের একপাশে রাখা ছোট একটা টি টেবিল আর সোফা সেট। শেলফ থেকে একটা ওয়াইনের গ্লাস বের করে ওয়াইনের সাথে সেটা সাজিয়ে রাখলো টি টেবিলে। অতঃপর ডাইনিং টেবিলে বসেই অপেক্ষা করতে লাগলো ধূসরের। দ্বিতীয় দফায় কলিং বেল বাজতেই ভেতরটা ধক করে উঠল নন্দিতার। ভয়ে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। ফাঁকা বাড়িতে একা একটা ছেলেকে ডাকার ফল তাকে কিভাবে যে পোহাতে হবে সে জানে না। শুধু জানে দুর্জয়ের জন্য এই ফাইলটা জরুরি, ভীষণ রকম জরুরি। নিজেকে খানিকটা ধাতস্থ করে লম্বা একটা নিঃশ্বাস টেনে নিল নন্দিতা। এরপর এগিয়ে গিয়ে খুলে দিল দরজা। এক হাতে কালো রঙের একটা ফাইল ধরে অন্য হাতে কপালে পড়ে থাকা চুলগুলো পিছনে ঠেলে ধূসর আলতো হেসে প্রবেশ করল ঘরের মধ্যে। নন্দিতা দরজা লক করল না, আলতো করে ভেজিয়ে দিয়ে দুরু দুরু বুকে এসে দাঁড়ালো ধূসরের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে। ধূসর চোখে তুলে একবার নন্দিতার দিকে তাকালো, অতঃপর সামনে টি টেবিলের উপর রাখা ওয়াইনের বোতলের দিকে। বোতলটা হাতে তুলে নিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল সে। চোখ ঘুরিয়ে নন্দিতার দিকে এক পলক তাকিয়ে ওয়াইনের বোতলের দিকে তাকালো। ঠোঁটে হাসি বজায় রেখে বলল, বলো তোকে বেশি নেশামো, তুমি নাকি সে? শেষটুকু বলতে গিয়ে ধূসর তাকালো নন্দিতার দিকে। অস্বস্তিতে কাদা হয়ে নন্দিতার জায়গা ছাড়ল তাড়াতাড়ি। ডাইনিং টেবিলের উপর চাপ দিয়ে রাখা পায়েসের বাটিটা ধূসরের সামনে রেখে কণ্ঠে খানিকটা রাগ টেনে নন্দিতা বলল, খেয়ে তাড়াতাড়ি বিদায় হন। ধূসর চমৎকার হাসল। হাসতে হাসতেই বলল, বাড়িতে মেহমান আসলে এভাবেই তাড়িয়ে দেন বুঝি? আপনার আমার মেহমান নন, আর শত্রুদের পাত বেড়ে খাওয়াই না আমি। নেহাত আমাকে সাহায্য করছেন আপনি, না হলে এই বাড়িতে পা রাখার সাহসও দেখাতে পারতেন না। ধূসর রাগল না, বরং আগের মতোই হেসে বলল, শত্রুর জন্য মিষ্টি পায়েস যখন বানালেন, সম্পর্কে এত তিক্ততা টেনে আর কি লাভ? একটু ভালো মুখে কথাই না হো বলুন। কথা আর টাকা দুটোই জায়গা বুঝে খরচ করতে হয়। যেখানে সেখানে খরচ করলে সেটাকে ওয়েস্ট বলে। আর কোনো কিছু ওয়েস্ট করা আমার একদমই পছন্দ নয়। ওয়াইনের গ্লাসে আলতো চুমুক দিতে দিতে ধূসর তাকায় নন্দিতার দিকে। অস্বস্তিতে কাটা হয়ে নন্দিতা দাঁড়িয়ে যায়। না পারছে সামনে থেকে সরে যেতে আর না ধূসরের ওই অস্বস্তিকর দৃষ্টি সহ্য করতে। এদিকে ধূসর একের পর এক গ্লাস খালি করে চলেছে। অবশেষে ওয়াইনের গ্লাসটা খানিকটা শব্দ করে টেবিলে রাখল। এরপর হাতে উঠিয়ে নিল পায়েসের বাটি। মুখে তুলে নিয়ে চোখ বড় বড় করে তাকালো নন্দিতার দিকে। অতঃপর আর কিছু না বলেই এক নিঃশ্বাসে শেষ করে ফেলল বাটিটা। ধূসরের চোখের ভাষা, মুখের আদল আচমকা বদলে গেল কেমন যেন। নন্দিতা সতর্ক দৃষ্টিতে তাকালো ধূসরের দিকে। কেন যেন অন্যমনস্ক লাগছে তাকে। বদমাস, শয়তানি চেহারার বাইরে কিছু। আপনার পয়েসটা আমাকে কারোর কথা ভীষণভাবে মনে করিয়ে দিল জানেন। এই স্বাদ আমার অনেক পছন্দের। ভীষণ কাছের হারানো একজনের কথা মনে করালো। আমার মাও কখনো এত সুন্দর পায়েস রান্না করেনি জানেন। কিন্তু ওর মা পারত, ভীষণ সুন্দর বানাতো। নন্দিতা বুঝল ধূসরের নেশা চড়েছে। তাই সুযোগ বুঝে তার পাশে রাখা ফাইলটা নিতে এগিয়ে গেল সে। কিন্তু সাথে সাথেই খপ করে তার এটি ধীরে ফেলল ধূসর। করুণ কণ্ঠে বলল, আমাকে এত অপছন্দ করেন কেন? আমি তো এখনো অবধি ছুঁয়ে দেখিনি আপনাকে। এত কাছে থেকে নেশা লাগলেও নেশা নিবারণ করার চেষ্টা করিনি। একবারও জোর জবরদস্তি করিনি আপনার সাথে। নন্দিতা এক ঝটকায় ধূসরের হাত নিজের হাত থেকে ছাড়িয়ে আঙুল উঁচিয়ে রাগী কণ্ঠে বলে, আপনার এই অসংলগ্ন আচরণের জন্য পরিবারের লোকজনের উচিত ছিল থাপ্পড় মারা। আমাকে বাধ্য করবেন না এই কাজ করতে। ধূসর হাসে, দুই ঠোঁট আলগা করে বেশ রয় হাসে সে। হাসতে হাসতে বলে, আপনার চোখের রাগটাই আমার সবচেয়ে প্রিয়। একদম শেষ করে দেয় আমাকে। আমি জানি একদিন এটাই আমাকে নিঃশেষ করে দেবে। তবু আমি চাই, আপনার এখন যাওয়া উচিত। নেশা হলেও নিজেকে সামলানোর ক্ষমতা তার আছে। তাই হালকা হেসে নন্দিতার দিকে তাকিয়ে বলল, ভয় পাচ্ছেন? নেশার ঘরে যদি উল্টা পাল্টা কিছু করে বসি? নন্দিতা উত্তর দিল না। ফাইলটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ধূসর আবারও বলে উঠল, আজকাল নেশাও নেশা ধরাতে পারছে না। মনে হচ্ছে নেশার চেয়েও নেশালো কিছুর খোঁজ পেয়েছে শরীর, তাই তো এত স্ট্রং ওয়াইনের নেশাও কাবু করতে পারছে না আমাকে। নন্দিতা কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢোকে দুর্জয়। নিজের ঘরে ধূসরের সাথে নন্দিতার উপস্থিতি দেখে বাক্রুদ্ধ হয়ে খানিকটা সময় তাকিয়ে থাকে নন্দিতার দিকে। নন্দিতা চমকায়।
এমন একটা সময়ে দুর্জয়কে কোনোভাবেই আশা করেনি সে। হাত কচলাতে কচলাতে দুর্জয়কে কিছু বলতে যাবে এমন সময়ে ফিচেল হেসে নন্দিতার দিকে তাকিয়ে কাঠোকাঠ কণ্ঠে বলে, বড্ড ভুল সময়ে এসে পড়েছি বোধহয়। নন্দিতার হতাশ চোখে দুর্জয়ের দিকে তাকায়। করুণ কণ্ঠে বলে ওঠে, আপনি আমাকে ভুল বুঝছেন। স্বামীর অনুপস্থিতিতে একা বাড়িতে একজন পুরুষ মানুষকে ডেকে এনে ফুর্তিতে মজেছেন, আর ভুলটা শুধু আমিই বুঝছি। ওহ, ওয়াইনের বোতলও তো আনানো হয়েছে, স্বামীকে আজকাল এত খারাপ লাগছে বুঝি। পরপুরুষের কাছে বেশি মজা। নন্দিতার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। এতখানি উচ্চ বাক্যে আগে কখনো কথা বলেনি দুর্জয় তার সাথে। আর আজ এত নিচু ভাষায়। কান্নায় বুক ভেঙে আসছে তার। চেয়েও সবটুকু সত্যি বলতে পারছেন না তাকে। তাই দুর্জয়ের দিক থেকে মুখ ফিরিয়ে ধূসরের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলে, আপনি এখানে এসেছেন জানলে সমস্যা হবে। এখন আসুন। আমাদের বাড়িতে হিডেন ক্যামেরা লাগানো আছে। ধূসর টলতে টলতে সোফা ছেড়ে উঠল। ঠোঁটে বাঁকা হাসির ঝুলিয়ে তাচ্ছিল্যের সাথে বলল, সেসব ক্যামেরা তো কবেই সরিয়ে ফেলা হয়েছে, জানেন না আপনি। কাজ শেষ, নজরদারিও শেষ। দুর্জয় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তেড়ে গেল ধূসরের দিকে। তার জামার কলার আঁকড়ে দাঁতের দাঁত চিবিয়ে বলল, আমার সবকিছু লুটে নে, শুধু বউটার দিকে চোখ দিস না। সহ্য হবে না আমার। মাটির সাথে পুঁতে ফেলবো সব কয়টাকে। ধূসর শব্দ করে হাসল। অতঃপর দুর্জয়ের থেকে নিজের কলারটা ছাড়িয়ে নিয়ে তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার বাপের কি দরকার না দরকার আমি জানি না, তবে আমার তো এটাকেই দরকার। কিন্তু তোর বউয়ের কিন্তু আমার প্রতি একটুও ইন্টারেস্ট নেই। তবে আমার শুধু ইন্টারেস্ট না, পুরো নেশা ধরে গেছে। তোর বউয়ের নেশার কাছে পৃথিবীর সব নেশা ফেল। দুর্জয় আচমকা জোরে একটা ঘুষি বসালো ধূসরের নাক বরাবর। চিৎকার করে নাকে হাত চাপা দিল ধূসর। নাক দিয়ে রক্ত পড়ছে তার। পাল্টা আক্রমণ করতে চাইলে সামনে রুখে দাঁড়ালো নন্দিতা। ধূসরের হাতে কয়েকটা টিস্যু গুজে দিয়ে বেশ সাবলীল কণ্ঠে বলে উঠল, ধন্যবাদ আপনাকে। চলে যাওয়া উচিত এখন আপনার। রাগে গোটা শরীরে আগুন জ্বলছে দুর্জয়ের। কিছুক্ষণ আগে ধূসরের বলা কথাগুলো কিছুতেই মেনে নিতে পারছেন না সে। আর এই সবকিছুর জন্য একমাত্র দায়ী নন্দিতা। তাই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এখন তার রাগের সবটুকু উত্তাপ নন্দিতার উপর বসাবে। রুমে পায়চারি করতে থাকা দুর্জয়কে দেখে শুকনো ঢোক এলে নন্দিতা। এতটা রেস্টলেসের আগে কখনো লাগেনি তাকে। ধূসরকে নিয়ে তার ইনসিকিউরিটির কারণ সে বোঝে। তাই ঠিক করে নিয়েছে, এই মিথ্যা নাটকটা আর কন্টিনিউ করবে না। সোজাসাপটা স্বীকার করে নেবে এসব মিথ্যা একটা নাটক ছিল শুধু। কিন্তু দুর্জয় কি বিশ্বাস করবে? পিছনে কারোর উপস্থিতি টের পেয়ে দুর্জয় ঘুরে তাকায়। অতঃপর নন্দিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে সরাসরি গলা চেপে ধরে তাকে মিশিয়ে দেয় দেয়ালের সাথে। নন্দিতা কাঁদো কাঁদো চোখে তাকায় দুর্জয়ের দিকে। সেদিকে পাত্তা না দিয়ে দুর্জয় রাশভারী কণ্ঠে বলে ওঠে, তোর শরীরের খিদে মেটানোর জন্য দুর্জয় আসান যে যথেষ্ট, এটাই বোঝাবো আজ। দুর্জয়ের এক অন্যরকম রূপ দেখবি তুই আজ। ভয়ে আঁতকে উঠে নন্দিতা ছাড়া পাওয়ার জন্য ছটফট করলে বামহাত দিয়ে নন্দিতার দুই হাত একসাথে করে মাথার উপর দেয়ালের সাথে আটকে ধরে দুর্জয়। নন্দিতা ভয়ার্ত চোখে দুর্জয়ের দিকে তাকিয়ে কিছু বলতে চাইলেও পারে না। তার আগেই রাগে কাঁপতে কাঁপতে দুর্জয় বলে ওঠে, তোর এই ঠোঁট আমায় সবচেয়ে বেশি পাগল করে। তাই এটাই ক্ষতবিক্ষত হবে সবার আগে। এরপর নাকি সব। এরপর অপেক্ষা না করেই দুর্জয় ঠোঁট ছোঁয়ালো নন্দিতার ঠোঁটে। শুধু ছুঁয়েই ক্ষান্ত নয়, তার একের পর এক উগ্র কামড়ের যন্ত্রণায় কাটা মাছের মতো ছটফট করছে নন্দিতা। অথচ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই দুর্জয়ের। হাঁপাতে হাঁপাতে মুখ তুলে দুর্জয়। আজ যেন তার শরীরে কোনো হিংস্র হায়না ভর করেছে। চোখ থেকে ঝরছে আগুনের ফলা। ফুটন্ত পানির ন্যায় রাগে টগবগ করছে তার শরীরের সমস্ত রক্ত। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না কিছুতেই। নন্দিতাকে ক্ষতবিক্ষত করার অদ্ভুত এক নেশা চেপে বসেছে তার মাথায়। কাজ করছে স্বাভাবিক বিচার বুদ্ধি। ধূসরের বলে যাওয়া কথাগুলো তার মন মস্তিষ্ক জুড়ে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যেন নন্দিতার গোটা চেহারাটা বিগড়ে দিতে পারলেই আজ শান্তি পায় সে। তবে এর কেউ তাকাবেন না সেদিকে। কেউ নজর দেবেন না তার বউয়ের দিকে। কেউ হাত বাড়াবেন না তার ভালোবাসায়। ঠোঁট কেটে রক্ত বেরিয়ে পড়েছে। রক্ত চুইয়ে পড়ছে থুতনি বেয়ে। আলগা পেয়ে দুই হাতে নিজের ঠোঁট চেপে ধরে নন্দিতা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ে মেঝেতে। ব্যথায় ডুকরে কেঁদে ওঠে সে। হু হু করে জ্বলছে তার দুই ঠোঁট। রক্তে রক্তে লাল হয়ে গেছে তার হাত দুটো। দুর্জয়ের হুঁশ ফিরল এখন যেন। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সে নন্দিতার দিকে। রাগে অপরাধবোধে মাথা ফাঁকা ফাঁকা লাগছে তার। তার এই অপরাধবোধ আরও খানিকটা বাড়িয়ে দিতেই বোধহয় কাঁদতে কাঁদতে নন্দিতা বলল, সোফার উপর আপনার সেই ফাইলটা পড়ে আছে। এটা আদায় করার জন্যই ডেকেছিলাম লোকটাকে। চেক করে নেবেন সব কাগজপত্র ঠিকঠাক আছে কিনা।
কথাটুকু শেষ করে আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। অরুণার আঁচল মুখে চেপে ধরে দৌড়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। থমথমে পরিবেশ। দুর্জয় বাড়ি ফিরেছিল সবটুকু রাগ অভিমান দূরে ঠেলে দুপুরের খবর একসাথে খাবে বলে। কারণ সকালে ওভাবে বেরিয়ে যাওয়ার পর যে নন্দিতা নিজেও কিছু মুখে তুলবে না তা তার অজানা নয়। মেয়েটা তাকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। ভালোবাসি না বলেও যেভাবে ভালোবাসা যায় তেমন করে ভালোবাসে। ভালোবাসার মানুষটার প্রতিটা কথায়, প্রতিটা কাজে, তার করে যত্নে ভালোবাসা ঠিকই টের পাওয়া যায়। সবসময় মুখে ভালোবাসি বলার প্রয়োজন পড়ে না। কিছু কিছু সময় নীরবতা অনেক গল্প বলে যায় নিশ্চুপে। অথচ বাড়ি ফেরার পর থেকে ঘটে যাওয়া একের পর ঘটনায় মাথা নষ্ট হয়ে পড়েছিল দুর্জয়ের। যে মানুষটার সামান্য আঘাতে তার বুকে ঝড় ওঠে, যাকে আগলে রাখতে গিয়ে সবকিছুর সাথে সমঝোতা করতে রাজি সে, আজ সেই মানুষটাকেই এতটা আঘাতে আঘাতে জর্জরিত করল সে। রাগে ঘৃণায় ড্রেসিং টেবিলের উপর রাখা সব জিনিস এক ঝটকায় এলোমেলো করে নিচে ফেলে দিল সে। নন্দিতার মুখোমুখি হতে হবে বিধায় আর এক মুহূর্ত দাঁড়ালো না। এটুকু সাহস জোগাড় করতে পারছেন না সে। পারবে না সেই দৃশ্য সহ্য করতে যেখানে যন্ত্রণায় ডুকরে কাঁদতে থাকবে নন্দিতা। অথচ এই আঘাত তারই দেওয়া। ওয়াশরানের শাওয়ার চালু করে তার নিচে দাঁড়ায় নন্দিতা। শরীরের ভার সহ্য হচ্ছে না তার যেন, তাই ঝট করে বসে পড়ে মেঝেতে। শাওয়ারের পানির ফোয়ারা ঠোঁটে লাগতেই যন্ত্রণায় মৃদু চিৎকার করে পানির নিচে থেকে সরে যায় তৎক্ষণাৎ। অরুণার আঁচল চেপে ধরে ঠোঁটে এখনো রক্ত পড়ে যাচ্ছে অবিরত। দুর্জয়ের এমন রূপের আগে কখনো দেখেনি সে। তার বলা প্রতিটা কথা তীরের তীক্ষ্ণ ফলার মতো এফর ওফর করে দিচ্ছে তার হৃদয়ে। শরীরের যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণায় হাঁপিয়ে উঠছে সে। অতঃপর কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে মেঝেতে। কতক্ষণ কেটে গেছে কে জানে। চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয় নন্দিতা। এতটা সময় বেঘরে পড়েছিল সে। চিন্তা চেতনায় ঘুরপাক খাচ্ছিল জীবনের সব হিসেব নিকেশ। মাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে বোধহয় আজ বেশ ভালো লাগত। মনের ভেতরে চলতে থাকা তুফানি ঝড় একটু বোধহয় থাকত। কিন্তু মা কি কাঁদতে দিত তাকে? ফ্যাচ ফ্যাচ করে কান্নার স্বভাবটা তার একদমই পছন্দ করতেন না নরেন। স্কুলে কারোর সাথে মনোমালিন্য হলে বাড়িতে এসে যদি সে কাঁদত, নরেন সাথে সাথে ধমক দিতেন তাকে। কড়া কণ্ঠে বলতেন, মেয়েদের এই স্বভাবটা আমার বুঝে আসে না কিছুতেই। একটু কিছু হলেই এমন ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে হবে কেন? কান্না হলো মানুষের দুর্বলতা। আর মেয়েরা এই দুর্বলতা বড্ড সহজে মানুষকে দেখিয়ে ফেলে বলেই মেয়েদের দুঃখ এত বেশি। মানুষ তাদের ভাঙেও বেশি। কতবার না বলেছি এসব সামান্য বিষয় নিয়ে কাঁদবে না। এমনকি আমাদের মৃত্যুতেও যেন তোমার কান্না না আসে, এতটা শক্ত হতে হবে। অথচ শত চেষ্টার পরও নন্দিতা পারত না মায়ের মতো শক্ত সামর্থ্য একজন নারী হতে। মায়ের বুদ্ধিমত্তা ছিল ধারালো। তার ক্ষমতা আর বিচক্ষণতা যেন ঠিকরে বেরিয়ে আসত তার মুখ থেকে। একজন স্ট্রং, আত্মনির্ভরশীল নারী বলতে নন্দিতা একমাত্র তার মাকেই দেখেছে। দুর্জয়কে ঘরেই আশা করেছিল নন্দিতা। কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে তাকে না পেয়ে খুব একটা অখুশি হয়নি সে। বরং খানিকটা স্বস্তি নিয়ে বিছানায় বসতে গেল। আচমকা তার চোখ পড়ল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসগুলোর উপর। আর দুর্জয়ের দেওয়া সেদিনের সেই আংটিটা ছিটকে গিয়ে পড়েছে আলমারির পায়ের কাছে। নন্দিতা উঠে গিয়ে আংটিটা তুলল। ফিরে আসতে গিয়ে আচমকা আংটি থেকে ছোটমতো কিছু একটা পড়ে গেল নিচে। অবাক হয়ে নন্দিতা ঝুঁকল নিচে। আংটিটা মতো ভেঙে গেছে ভেবে স্বর্ণের টুকরো খুঁজতে লাগলো এদিক সেদিকে। এমন সময় তার পায়ের কাছে কালো রঙের একটা ছোট মেমোরি কার্ড দেখতে পেয়ে ভীষণ রকম অবাক হলো। বাম হাতে ধরে থাকা আংটিটা মুঠো থেকে বের করে দেখল সেটা পুরোপুরি ঠিক আছে। আংটিটা ওলট পালট করে দেখতে গিয়ে খেয়াল করলো বেশ বড়সড় এই আংটিটা নিচের দিকে রয়েছে অনেকটা ফাঁকা অংশ। মেমোরি কার্ডটা আলতো করে সেখানে ঢুকিয়ে দিলে একদম পারফেক্টলি সেট হয়ে গেল। পুরো ব্যাপারটা বুঝতে পেরে বিস্মিত চোখে তাকালো সে আংটিটার দিকে। শরীরে উত্তাপ টের পাচ্ছে স্পষ্ট। এই অবস্থায় আংটি বা মেমোরি কার্ড নিয়ে খাটাখাটি করা ঠিক হবে না ভেবে দুটো জিনিস সাবধানে সরিয়ে রাখল নন্দিতা। এর মধ্যে কি আছে সে জানে না, তাই কোনোভাবে দুর্জয়ের হাতে পড়তে দিতে চায় না। থরথরিয়ে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে নন্দিতার শরীর জুড়ে। ঠোঁট দুটো ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে। জ্বালাপোড়াও করছে ভীষণ। শরীরের ওজন এত বেশি লাগছে, নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে। ঠোঁট নাড়াতে গেলে টের পাচ্ছে কতটুকু ক্ষত স্থান পেয়েছে তার নরম ঠোঁটে। বেহুশের মতো বিছানায় পড়ে থাকতে থাকতে জ্ঞান হারালো নন্দিতা। সকাল থেকে এমনিতেই খাওয়া নেই কিছু। তার উপর শরীরের সাথে সাথে মানসিক ধকলটাও তো কম গেল না। কখন যে নিস্তেজ শরীরটা জড়তপ্ত হয়ে জ্ঞান হারালো টেরই পায়নি। মনের মাঝে হাজারো কুণ্ঠাবোধ নিয়ে বাড়িতে ফিরল দুর্জয়। যেভাবে হোক নন্দিতার কাছে মাফ চাইবে আজ সে। প্রয়োজনে পায়ে পড়ার দরকার হলেও সে করবে। তবুও মুখ ফিরিয়ে আর থাকতে দেবে না তাকে।
যেখানে ধূসর নিজেই স্বীকার করল নন্দিতা তার প্রতি ইন্টারেস্টেড নয়, তাহলে কেন এই মিথ্যা নাটক সাজালো সে? সবটুকু জানবে। আর কিছুতেই দূরে সরে থাকতে দেবেন না নন্দিতাকে। প্রয়োজনে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে থাকবে যতক্ষণ না মাফ করে তাকে। নন্দিতার চোখ মুখের অবস্থা দেখে ঠোঁট কামড়ে কান্না নিবারণ করল দুর্জয়। জীবনে এই প্রথমবার টের পেল সে ভালোবাসা মানুষকে কতটুকু পরিবর্তন করে। তার মতো গম্ভীর রগচটা পুরুষকে পুরোদমে বদলে দিয়েছে এই ছটফটে মেয়েটা, যার হাসির কুঞ্জনে চাপা পড়ে গেছে তার গম্ভীরতা। নাক উঁচু স্বভাবের তাকে এই মেয়েটা দিন দিন কিভাবে যে নিজের করে নিল টেরই পেল না। এই এর ঠোঁট ফুলিয়ে চোখ বুজে শুয়ে আছে, এটা দেখে দুর্জয়ের নিজেকে দুটো চড় মারতে ইচ্ছে করছে। কি অবস্থা করেছে সে মেয়েটার! নিজেকে সামলে নিয়ে নন্দিতার পাশে বসল দুর্জয়। মাথা ধরে আলতো করে বুকে টেনে নিতে গিয়ে টের পেল জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তার। পরনের জামাটাও আধভেজা। দুর্জয় আর অপেক্ষা করল না। এমন অবস্থায় শাড়ি বা চুড়িদার পরাতে অসুবিধা হবে দেখে আলমারি থেকে তার একটা টি শার্ট বের করে সবার আগে চেঞ্জ করিয়ে দেয় নন্দিতাকে। ওষুধের প্যাকেট থেকে প্যারাসিটামল ট্যাবলেট বের করে থুতনিতে আঙুল ঠেকিয়ে আলতো করে হালকা করে তার ঠোঁট। অতঃপর ওষুধটা ছুঁড়ে দিয়ে পানি ঢেলে দেয় মুখে। নন্দিতার জ্ঞান ফিরেছে ততক্ষণে, কিন্তু চোখ খুলতে পারছে না। জ্বরের ঘোরেই কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু ঠোঁট নাড়াতে পারছে না। দুর্জয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল টপ করে। সে তারা দেখালো না সেটা মোছার জন্য। কিছু কিছু সময় অশ্রু বিসর্জন দিতে হয়। সবকিছু বুকের ভেতর জমিয়ে রাখার জন্য হয় না। কিছু কিছু জিনিস মুক্ত করতে পারলেই শান্তি লাগে। মানুষের চোখের জলও এমন ধরনের জিনিস, মুক্তিতেই শান্তি। নন্দিতার মাথাটা কোলে তুলে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে জলপট্টি দিচ্ছে দুর্জয়। শরীরে চাপিয়ে দেওয়া মোটা আকারের কম্বল, ঠোঁটের গায়ে রক্ত লেগে এখনো। দেখে মনে হচ্ছে আলতো করে ছুঁয়ে দিলেই রক্ত পড়বে আবারও। নন্দিতা নড়েচড়ে উঠল। জ্বরটা কমেছে অনেকটা। চোখ খুলে দুর্জয়কে নিজের মাথার কাছে আবিষ্কার করে দুর্বল শরীর নিয়েই উঠে বসে সে। বিছানা থেকে বালিশ টেনে শুয়ে পড়ে একপাশে। দুর্জয় এগিয়ে যায় নন্দিতার কাছে। মুখের উপর ঝুঁকে কপালে চুমু খায় আলতো করে। অভিমানে বশ হয়ে থাকা মন নিয়ে নন্দিতা ঘুরে শোয় অন্য পাশে। দুর্জয়ে দুই হাতে নন্দিতাকে আগলে ধরে ঠোঁটের আশেপাশে আলতো করে আঙুল চালিয়ে করুণ কণ্ঠে বলে, বড্ড বেশি ব্যথা দিয়ে ফেলছি তাই না? নন্দিতা উত্তর করল, মুখ ফুরিয়ে রইল শুধু অন্যদিকে। দুর্জয় আলতো হেসে নন্দিতার মুখের উপর ঝুঁকে ধীর কণ্ঠে বলে, ব্যথা যখন আমি দিয়েছি সেই ব্যথাটুকু শুষে নেয়ার দায়িত্ব তো তবে আমারই হলো। কথাটুকু বলে আর অপেক্ষা করল না সে। নন্দিতার নিচের ঠোঁটটা চেপে ধরল তার দুই ঠোঁটের মাঝে। প্রথমে খানিকটা জ্বালাপোড়া করলেও কিছুক্ষণের মধ্যেই বেশ আরাম লাগতে শুরু করল নন্দিতার। মানুষের লালার্সে লাইসোজাইম নামক একটি এনজাইম থাকে যা ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে। এছাড়া লালার্সে অ্যান্টিঅক্সিডেন্ট, শ্লেষা এবং অন্যান্য উপাদানও থাকে যা ক্ষত নিরাময়ে সাহায্য করে, ক্ষতকে আর্দ্র রাখে এবং দ্রুত সেরে উঠতে সাহায্য করে। স্বামীর আহ্লাদী ভালোবাসাই স্ত্রীর সব রোগের ওষুধ। স্বামীর ভরসা, সাপোর্ট, ভালোবাসা পেলে একজন নারী সবকিছু থেকে লড়াই করতে পারে। স্বামীর নরম মনে স্ত্রীর দিকে তাকালেই তারা রাগ গলে পানি হয়ে যায়। শত অপরাধের পরও স্ত্রীর কাছে আসলে তাকে ক্ষমা করে দেওয়ার মতো বিশাল মন নিয়ে জন্ম হয় একজন স্ত্রীর। সেখানে দুর্জয়ের এমন আদুরে ভালোবাসা পেয়ে নন্দিতাই বা কতক্ষণ তার অভিমান ধরে রাখতে পারে। কিছুটা সময় পেরোতেই দুই হাতে দুর্জয়কে আঁকড়ে ধরে নন্দিতা। আর দুর্জয়ও একইভাবে তার দুই ব্যথাতুর দুই ঠোঁটে উষ্ণ ঘুম দিতে থাকে। রাত হয় গভীর। দুর্জয় আচমকা নন্দিতার কপালে দীর্ঘ এক চুমু খেয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, তুমি আমার নিজের মধ্যে থাকা এক নিষিদ্ধ অধ্যায়, যেটা আমি বারবার ছুতে চাই, পড়তে চাই, মুখস্থ করতে চাই। রাত তখন গভীর। নন্দিতা দুর্জয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে। দুজনের মাঝের মান অভিমানের দেয়াল গলে গিয়ে বোঝাপড়াটা বেশ সহজ হয়েছে। নন্দিতা স্বামীর বুকে মাথা রেখে হৃদস্পন্দনের শব্দ শুনছে। মস্তিষ্কে তার খেলা চলছে নানান পরিকল্পনার। আচমকা দুর্জয়ের বুক থেকে মাথা তোলে নন্দিতা। সিরিয়াস ভঙ্গিতে তাকে কিছু বলতে যাবে, এমন সময় দুর্জয় জোর করে আবারও চেপে ধরে নন্দিতার মাথা তার বুকে। হুঁশিয়ারি কণ্ঠে বলে, একদম উঠবে না, শুয়ে থাকো চুপচাপ। কতদিন তোমাকে বুকে পাইনি, কতদিন আর কই, এই তো মাত্র কয়দিন। নন্দিতা অবাক হওয়ার ভঙ্গিমায় বলে ওঠে, তুমি আমার হৃদস্পন্দন। স্পন্দন ছাড়া হৃদয় বেঁচে থাকতে শুনেছ? আর হৃদয়ে ছাড়া মানুষ মৃত প্রায়। মানুষটা এতদিন পর তার স্পন্দন খুঁজে পেয়েছে, তাকে বাঁচতে দাও, বেঁচে উঠতে দাও। কাঠখোট্টা গম্ভীর স্বভাবের দুর্জয়ের মাঝের আমূল পরিবর্তন দেখে খিলখিল করে হেসে উঠল নন্দিতা। দুর্জয় একনিষ্ঠভাবে তাকিয়ে থাকল নন্দিতার এই হাসির দিকে। যেন কতকাল পরে এ ঘরে হাসির কলতান উঠেছে, কতকাল পর এই ধরনীতে চাঁদ নেমেছে।
কতকাল পর প্রকৃতি মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে, হাসছে, খেলছে, আসল অর্থে বাঁচছে। বেঁচে থাকা অর্থ ভালো থাকা নয়। ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে রয়েছে বিস্তর ফারাক। ঠিক যেমন একজন কোমা পেশেন্ট আর একজন সুস্থ সবল মানুষ, দুজনেই বাঁচছে, অথচ ভালো থাকছে কি? আমাদের আলাদা থাকতে হবে। দুর্জয় চোখ বুজে নন্দিতাকে বুকে জড়িয়ে পূর্ণিমার রাতের জ্যোৎস্নাবিলাসে নেমেছিল দুর্জয়। একটা কাঠের নৌকা আর ছেড়ে দেওয়া বৈঠা ভেসে চলেছে নদীর স্রোতের সাথে, ঠিক যেমনটা ভেসে চলেছে তাদের জীবন। এ কল্পনা বড়ই মধুর, বড়ই তৃপ্তিদায়ক। কিন্তু নন্দিতার কথায় আচমকা কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে হকচকায় দুর্জয়। ভ্রুকুচকে ফালফাল করে তাকিয়ে থাকে নন্দিতার দিকে। অস্বস্তিতে বুধ হয়ে নন্দিতা উঠে বসে খানিকটা মোচড়ামুচড়ি করতে করতে বলে, আমরা সেপারেট থাকতে পারি না কিছুদিনের জন্য? দুর্জয় চট করে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প নিভিয়ে দেয়। উল্পাস ফিরে ঘুমানোর প্রস্তুতি নিয়ে ক্রুর কণ্ঠে বলে, কথা শেষ হয়েছে, এবার ঘুমাও। আমি কিন্তু সিরিয়াস। আমিও ছেলে বলানো কথা বলছি না। এই কথা এখানেই শেষ। নন্দিতা এবার খানিকটা তেজি কণ্ঠে বলে ওঠে, শেষ? শেষ মানে কি? আপনি বললেই শেষ, আপনি বললেই শুরু। আমার কথার কোনো গুরুত্ব নেই। ধৈর্য ধরে কথাটুকু শোনার পর্যন্ত সময় নেই আপনার? আছে, অবশ্যই গুরুত্ব আছে। তোমার চাওয়া পাওয়া ভাবনা সবকিছুর গুরুত্ব আছে আমার কাছে, কিন্তু অহেতুক আবদারের কোনো গুরুত্ব নেই। আপনি আমার পুরো কথাটা তো শুনুন। যে কথার শুরু হয় তোমার আমার দূরত্বে, সেই কথা সেই মুহূর্ত সেখানেই শেষ। এত একরোখা কেন আপনি? আমি এমনই, ঘুমাতে যাও। আমিও কিন্তু কম জেদি না। দুর্জয় এবার নন্দিতার দিকে মুখ ঘুরিয়ে অসন্তুষ্ট কণ্ঠে বলে ওঠে, আমার সাথে যে দেখাতে এসো না, সব শেষ হয়ে যাবে। ভয় দেখাচ্ছেন, সতর্ক করছি। তবে তাই হোক, জেদ আমি ধরেই রাখবো এবার। দেখা যাক কতটুকু শেষ হয় আমাদের সম্পর্ক। আচমকা দুর্জয় নন্দিতার বাহু ধরে টান দিয়ে তাকে চেপে ধরল বিছানায়। শরীরের সমস্ত ভর তার উপর ছেড়ে দিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল, কি শেষ হবে? নন্দিতার রাগে জেদে দুর্জয়ের চোখে চোখ রেখে বলে, আমাদের সম্পর্ক। দুর্জয় সাথে সাথেই নন্দিতার গলায় মুখ ডোবালো। শিহরণে দুর্জয়ের পিঠের জামা আঁকড়ে ধরতেই জোরে একটা কামড় বসালো দুর্জয়। ব্যথায় চিৎকার দিয়ে দুর্জয়কে নিজের উপর থেকে সরিয়ে দিতে উদ্যত হলে এক চুল পরিমাণ নড়ল না দুর্জয়, বরং গলায় মুখ ডুবিয়ে গভীর কণ্ঠে বলল, আমার মৃত্যু এসে গেলেও তোর হাত ধরে মরব। পারলে এরপর ছাড়িয়ে নিস নিজেকে আমার থেকে, এর আগে না। খুব ভোরে উঠে নন্দিতার লাগেজ গুছিয়ে রাখল। এরপর কিচেনে গিয়ে বেশ কয়েক রকম পদের রান্না চড়ালো। তরকারি নাড়তে নাড়তে হাতে হাতে সবজিও কেটে নিল। গ্যাসের দুই দিকে কড়াই চড়িয়ে ব্যস্ত হাতে লেগে পড়ল সে। কিচেনের গরমে ঘামে তেলে শরীর হয়ে উঠল চিপচিপে। যেহেতু দুর্জয় এখনো ঘুমে, তাই রাতের পরা দুর্জয়ের ওই ঢিলেঢালা শার্টটাই এখনো তার পরনে। গরমে বেশ শান্তি দিচ্ছে এটা। সকাল সকাল রান্নাঘরের কড়া খুন্তির শব্দে ঘুম ভেঙে গেল দুর্জয়ের। পাশ ফিরে নন্দিতাকে না পেয়ে ঘুম ঘুম চোখে বেরিয়ে এলো সে ঘর থেকে। বিরক্তি তখন তার চরমে। নন্দিতার জ্বর কমতে কমতে বেশ রাত হয়েছিল। রাত করে ঘুমিয়েছিল বিধায় একটু বেলা পর্যন্ত ঘুমানোর কথা ভাবছিল। কিন্তু এত সকালে তেল মশলার ঝাঁঝ আর খুন্তি নাড়ার শব্দে ভেঙে যায় তার কাঁচা ঘুম। ফলে বিরক্তিমাখা চোখ মুখ নিয়ে এসে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে তার চোখ মুখের বিরক্তি উবে গিয়ে সেখানে ভর করে মুগ্ধতা। গরমের তাপে মশলার তেলে নন্দিতার কোমল মুখটা চকচক করছে। পরনের হাঁটু অবধি টি শার্টে কি যে মোহনীয় লাগছে তাকে। দুর্জয় এগিয়ে যায়। নন্দিতার পিছনে দাঁড়িয়ে চিমনি অন করে দিতে দিতে বলে, ভেবেছিলাম এসেই কয়েকটা ঝাড়ি দেব চিমনি অন না করার জন্য। এখন দেখছি সকাল সকাল ঘুমটা ভেঙে খুব একটা মন্দ হয়নি। কানের পাশে আচমকা দুর্জয়ের কণ্ঠস্বর শুনে খানিকটা চমকে ওঠে নন্দিতা। হাতে ধরা গরম খুন্তি আলগা হয়ে পড়ে যেতে গেলে বাম হাতে নন্দিতার কোমর আঁকড়ে নিজের সাথে মিশিয়ে নেয় দুর্জয়। গরম মশলা মাখানো খুন্তিটা নিচে পড়ে যেতেই নন্দিতা দুই হাত কোমরে গুজে মুখোমুখি হয়ে দাঁড়ায় দুর্জয়ের। রাগী কণ্ঠে বলে, এখানে কি করছেন আপনি? দিলেন তো আমার কাজের 12টা বাজিয়ে। দুর্জয় মুচকি হেসে নন্দিতার দিকে তাকায়। অতপর হাত বাড়িয়ে গ্যাসের চুলা দুটো বন্ধ করে সাথে সাথেই নন্দিতাকে পাজাকলে তুলে নিয়ে বেশ উৎফুল্ল কণ্ঠে বলে, এতক্ষণ তো বাজায়নি, তবে এখন 12টা 14টা যা খুশি বাঁচাবো। আমার ঘুম ভাঙানোর শাস্তি তো পেতেই হবে তোমাকে। নন্দিতা ছটফট করতে করতে দুর্জয়ের পিঠে লাগাতার কিল খুশি দিলেও বিশেষ পাত্তা দিল না সে। উপরন্তু নন্দিতাকে বিছানার উপর ফেলে নিজের শরীরের ভর ছেড়ে দিল তার উপর। এরপর ব্যথাতুর শুকনো ঠোঁট দুটোতে আলতো চুমু খেয়ে মলিন কণ্ঠে বলল, একটু থাকো তো, তুমি ছাড়া আমার ঘুম তো আসে কিন্তু শান্তি আসে না। দুর্জয়ের কেবিনে ঢুকে রুমের মধ্যে পায়চারি করতে করতে একটা কেসের ফাইল স্টাডি করছিল আনসার। এমন সময় দরজায় নক পড়ে।
ঘাড় ঘুরিয়ে তাকাতেই তনুজাকে দেখে বেশ খানিকটা অবাক হয়েছে, তবে চোখে মুখে সেই ভাব প্রকাশ না করে স্বাভাবিক কণ্ঠে বলে, আরে তনুজা ম্যাডাম যে, আসুন ভেতরে। অনুমতি পেয়ে ভেতরে ঢুকলো তনুজা। শুধু যে ভেতরে ঢুকলো তা নয়, একটা চেয়ার টেনে বসেও পড়ল। পরনে তার সাদা রঙের শাড়ি, হাতে ব্ল্যাক অ্যাপ্রন। ম্যাডামের পায়ের ধুলো আজ আমাদের এখানে, আমাদের সৌভাগ্য বলতে হয়। তনুজা হাসে। ঠোঁট বাঁকানো সেই হাসির অর্থ আনসার জানে না। তনুজা তার প্রশংসা শুনে বেশ উৎফুল্ল হচ্ছে ভেবে তাকে আরও খানিকটা তাড়িয়ে ধরতে সে আবারও বলে, অল্প কিছুদিনের মধ্যেই হাইকোর্টের লয়ার হয়ে আপনি যে নাম খ্যাতি অর্জন করেছেন, আজ পর্যন্ত কোনো মেয়ে পারেনি। শুধু মেয়ে কেন, তেমন কোনো ছেলেও পারেনি বোধ হয়। চাইলে আপনিও পারতেন। তবে অন্যের পিছনে কলকাঠি নাড়া থেকে ফুরসত পেলে তো। তনুজার কথায় হকচকায় আনসার। আমতা আমতা করে বলে, আপনি কি বলছেন ম্যাডাম? আমার মতো সামান্য মানুষ আবার কার পিছনে কলকাঠি নাড়বে? তনুজা আবারও হাসে আগের ভঙ্গিতে। হাসতে হাসতেই বলে, দেখে তো মিষ্টি লাগে, কিন্তু বিষে ভরা। অনেকটা চিনির বোতলে কীটনাশকের মতো। আনসার এখনও নিশ্চিত হতে পারছেন না তনুজা কোন বিষয়ে কথা বলছে। তাই তাকে আরও খাটাতে মুচকি হেসে বলে, ম্যাডাম আমাকে নিয়ে রিসার্চ করছেন নাকি আজকাল? যে থালায় খায় সেই থালায় ছিদ্র করা মানুষদের কথা শুনেছিলাম, কিন্তু এখন তো চোখের সামনে দেখছি। তারপর বলুন, অ্যাডভোকেট দুর্জয় আহসানের এত বড় শত্রুকে স্যার কি চেনে? চলবে।